লোকে বলে যে যারা আত্মহত্যা করে তারা খুব দুর্বল, আমি একদম মানি না। যারা আত্মহত্যা করে তারা মানসিকভাবে অনেক শক্তিশালী। না হলে নিজেকে, আমাদের গায়ে এক ফোঁটা তেল পড়লে আমরা দৌড়াই ক্রিম লাগাতে। নিজেকে একদম কমপ্লিটলি শেষ করা এত ইজি না। এবং আমার কাছে আমি চাই যে লোকে আজকে যারা দেখছে পডকাস্ট বা পরে যারা দেখবে, তারা নিজেদের মোটিভেট করুক, মানি ইজ পাওয়ার, কৌশিক। তো সেই জন্য আমার মনে হয় তোমাকে কোনো একটা, ধরো যেটা এথিক্যাল নয়, তোমার এথিকের সাথে সেট নয়, সেরকম যদি কাজ আসে তুমি কিন্তু বলবে না। কর্ম 3 রকমের হয়: প্রারম্ভ, আরম্ভ অ্যান্ড প্রপারম্ভ। মানে প্রারম্ভ হচ্ছে যে কর্ম তুমি অলরেডি করে ফেলেছো, তার যে অ্যাকশন, মানে তার তো একটা রেজাল্ট বেরোবে, দ্যাট ইজ কল, মানে ডেস্টিনিও যদি যখন হয় প্রেজেন্ট লাইফে গুড অ্যাকশন। আবারও বলবো আমি সকল দর্শকদের জন্য যে গুড অ্যাকশন মানে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাকশন নয়। মানে কাউকে আমি খেতে ডাকলাম, ডাকার পর মনে হলো যে উফ বাবা, একবার বললাম তারপরেও খেতে বসে পড়ছে, আবার বলছে ডাল দে, এই দে, ওরে বাবা, এরকম না। মানুষের, যেটা আমি বুঝি, প্রেম ঘটিত তো আসেই, আর সব থেকে জীবনে যে দুটো মানুষ চায়, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে টাকা, মানে যত আসুক, কেউ বলে না যে দেখুন তো আমার হাতে এত টাকা আসছে কেন, ঠিক আছে, এটা কারো কোশ্চেন না, আরও চাই। এবং প্রেম, সে ভালোবাসা আরও চাই। প্রেম বলো, ভালোবাসা বলো, বা মানি বলো, এটা জীবনে সবসময় কম। কর্ম মানে হচ্ছে তোমার মেন্টাল প্লাস ফিজিক্যাল অ্যাকশন। এখানে মেন্টাল কেমন? মেন্টাল হচ্ছে যে তুমি কি ধরনের ইন্টেনশন রেখে মানে কর্মটা করছো, বা তুমি কি ধরনের ফিলিংস রাখছো, বা তুমি কি ধরনের ভাইব্রেশন রিচ করছো, সেটাও কিন্তু তোমার মেন্টালটা কিন্তু মেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, কর্ম বলতে তারা খালি ফিজিক্যাল অ্যাকশনটা বোঝায়। বাট তুমি যদি তার সাথে কানেকশন রাখো রোজ, তোমার লাইফে সে সব থেকে ভালো বন্ধু যার সাথে তুমি রোজ কানেক্টেড। গার্লফ্রেন্ড কেন ছেড়ে চলে যায়? হ্যাঁ, তুমি 3 দিন আগে কথা বলে 3 দিন ধরে রিপ্লাই দিচ্ছ না, চলে গেছে। তুমি এতক্ষণ ধরে আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছো, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি আমি। ওয়ার্ল্ডের স্পেলিং বলো। ওয়ার্ল্ড, পৃথিবী। WORLD। আর আমি যদি এলটা রিমুভ করে দিই, কি থাকলো কৌশিক? ওয়ার্ড। ইউর ওয়ার্ড মেক ইউর ওয়ার্ল্ড। যেটা তুমি বলো সেটা তুমি হও। বুঝেছো? ডিপ্রেশন, এই সবগুলো না, আমাকে ও কেন বললো, ওর মনে হয়েছে ও বলেছে, যাক। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন একজন হিলার, একজন ট্যারট কার্ড রিডার, এবং অনেক কিছু তিনি মানে এই পডকাস্টে শিখিয়েছে যে কি করে মানুষ মানুষকে ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে। একটা কথা বলি আপনাকে, আমরা জীবনে যখন কিছু বাজে জিনিস চয়েস করে ফেলি, সেখান থেকে আমাদের মাঝে মাঝে মনে হয় যে ভুল হয়ে গেল, রিগ্রেশন থাকে, এবং তার সাথে সাথে আমরা নানান বিষয়ে কথা বলতে শুরু করলে সেখানে আমাদের অনেক রকমের প্রবলেম দেখা দেয়। সেটা থেকে কি করে বেরোবো, কী জন্য, মানে কীভাবে করলে সেটা হবে। বস খুব গালাগালি দেয় না, ছেলে হোক কি মেয়ে হোক। মেয়েদের জন্য কোনোদিনও গালাগালি খেতে হয় না, এটা আমি জানি, কর্পোরেট লাইফে যারা আছে তারাই বলেছে। কিন্তু ছেলেরা প্রচুর গালাগালি খায়। কেন খাচ্ছে, সেই জিনিসটাকে কী করে নিজের শরীরে অ্যাডপ্ট করবে, কি সেটা কি ছেড়ে দেবে ইউনিভার্সের কাছে, সেই সব বিষয় সব কিছু বলা হয়েছে। এবং ধরুন আপনি নিজে হিল করতে গেছেন, এবং হিল করতে গিয়ে দেখতে পাচ্ছেন 10 জায়গায় 10 রকমের মাইন্ড আপনার মাথায় আসছে। মেডিটেশনে বসলে আপনার নিজস্ব একটা ভাবনা চিন্তা ঠিক হতে পারে, কিন্তু বসতে পারছেন না কেন, কী জন্য। এবং পুরো পডকাস্ট আপনাকে দেখতে হবে। গার্গী ম্যাম আছে আমাদের সাথে, তিনি বোঝাবেন বা বলবেনও, এবং কন্ট্যাক্ট নাম্বার আছে। আর আপনারা যদি শিখতে চান তার কাছে খুব ভালোভাবে, ট্যারট কার্ড থেকে শুরু করে যে কোনো বিষয়, দেখুন আগে না মাইন্ডটাকে সেট আপ করে যাবেন যে আমি ম্যামকে নিজেকে দিয়ে দেবো যে ম্যাম আপনি আমাকে বুঝে নিন, আমার সাথে আমি কি করলে ভালো হয়। তাহলে দেখবেন আপনার যে ফিউচারে চুজ কি করতে হবে সেটা ভালো হবে। ঠিক আছে, যাই হোক আমি বেশি কথা বলবো না। আমার যেখানে কথা শেষ হবে, ম্যামের নাম্বার বাঁদিকে নিচের দিকে আপনারা জানেন শুরু হবে। আর যে নাম্বারটা এখানে ব্লিঙ্ক করছে সেই নাম্বারটা নাকি একটু স্লো গ্রোথ, আপনাদের একদম ঠিক না, কিন্তু এটা আপনারা একটুখানি পুশ আপ করুন, সাবস্ক্রাইব দিন, যাতে আমি আরও ভালো ভালো মানুষকে নিয়ে এসে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে
আমি অনেকটা এগোচ্ছি এবং অনেক সম্মান পেয়েছি। আমি এটুকু এইজন্য থ্যাংক ইউ জানাবো। আর নাম্বারটা যেটা আছে সেই নাম্বারে আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো, ভালো তথ্য দেওয়ার জন্য আপনারা কনট্যাক্ট করবেন এবং কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা কোনো প্রমোশনাল কাজ করতে চাইছেন তার জন্যও কনট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট গার্গী ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো আছি। তুমি কেমন আছো এই বলো? চলছে ম্যাম, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। আর অনেক দূর থেকে এসছেন আজকে। হ্যাঁ, অনেক দূর থেকে। অনেক দূর থেকে এসছেন। জেনারেলি ভালো আছির জায়গায় আমি বলি যে আমি ব্লেস আছি। আশীর্বাদের সাথে আছি। ভগবানের আশীর্বাদের সাথে আছি। সবার সাথে কিন্তু সবসময় ভগবান থাকেন, এটাও তো শোনা গেছে। না, ভগবান সবসময় তোমার সাথে তখন থাকবে, যখন তুমিও ভগবানের সাথে সবসময় থাকবে। মানে ধরো একটা আনন্দের খবর হলো, ধরো একটা দুঃখের খবর হলো, মানে প্রচণ্ড দুঃখ। বেশিরভাগ ক্ষেত্রে ফোন উঠিয়ে, "ভাই শোন না আজকে কি হয়েছে?" এবার ভাইও শুনছে। একবার ১ম এ উঠিয়ে ওনাকে বলো যে, "আজকে কি হয়েছে? কেন আমার সাথে এরকম হচ্ছে? তুমি বাঁচাও।" তো তুমি যদি তার সাথে কানেকশন রাখো রোজ, তোমার লাইফে সে সবথেকে ভালো বন্ধু, যার সাথে তুমি রোজ কানেক্টেড। গার্লফ্রেন্ড কেন ছেড়ে চলে যায়? হ্যাঁ, তুমি ৩ দিন আগে কথা বলে ৩ দিন ধরে রিপ্লাই দিচ্ছ না, চলে গেছে। তো এক্সাক্টলি কনসিস্টেন্সি এটাকে ম্যাটার। গার্লফ্রেন্ড বলে না, আমি জানি না। ৩ দিন কথা না বললে সে চলে যায়। না, এটা হচ্ছে মানে আজকাল। মানে হচ্ছে। আজকাল হচ্ছে। আজকাল হচ্ছে আমি যখন আমার ট্যারোর জন্য আসি, স্পেল বলুন, আমার কল ধরছে না, ফোন ধরছে না। হুম, ঠিক হুম, আছে? হুম, হুম। তো আমার বক্তব্য হচ্ছে কনসিস্টেন্সি ইজ ম্যাটার। তুমি যে জায়গায় ফোকাস করবে, তোমার রিটার্নটা সেই জায়গার থেকে আসবে। তো ভগবানের ক্ষেত্রেও তুমি তখন আশীর্বাদের সাথে থাকবে, যখন তুমি তার সাথে কানেক্টেড ফিল করবে। হুম। দ্যাটস ইট। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর আজকে শুরুটা আমাদের। ম্যাম, আজকে আমাদের পডকাস্টের মেন বিষয়টা হচ্ছে কর্মফল আমাদের। ঠিক হুম। আছে? তার থেকেও বড় কথা হচ্ছে আপনি যে এক্ষুনি বললেন যে আমার ফোন তুলছে না, কি করছে, কথা হচ্ছে কিনা, তার সাথে থাকবো কিনা এটাও থাকে। তো আপনার কাছে কি প্রেম গঠিত প্রচণ্ড কেস আসে? মানুষের যেটা আমি বুঝি, প্রেম ঘটিত তো আসেই। আর সবথেকে আ জীবনে যে দুটো মানুষ চায়, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে টাকা, মানে যত আসুক। কেউ বলে না যে, "দেখুন তো আমার হাতে এত টাকা আসছে কেন?" ঠিক আছে? এটা কারো কোয়েশ্চেন না, আরো চাই। এবং প্রেম, সে ভালোবাসা, আরো চাই। প্রেম বলো, ভালোবাসা বলো বা মানি বলো, এটা জীবনে সবসময় কম। এটা কক্ষনো বেশি না। ৩ নম্বর জুড়ি আমি। কি? দুটো বলেছেন। ৩ নম্বর বলো। হচ্ছে পরকীয়া। এক্সটার্নাল মানে তো কি বলে সেটাই বললাম। অ্যাফেয়ার্স গুলো। ভালোবাসা। মেইন হচ্ছে ভালোবাসা। আমার সাথে অলরেডি কেউ আছে। হুম। আমার আরো চাই। সেই দামোদর শেঠকি, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। রোগ বড় প্যাঁচানো। তো এই হচ্ছে চাই। এই দুটো জিনিস সবসময়। এবং আমার ক্লায়েন্টের বেশিরভাগ বেসটাই এটা থাকে, টাকা এবং রিলেশনশিপ রিলেটেড। এটা সবথেকে বেশি থাকে। ওকে। তা রিলেশন নিয়ে আমি ১ম এ কথা বলি, সম্পর্ক নিয়ে আমি ১ম এ কথা বলি, তারপর আমরা টাকাতে ঢুকবো। আপনার কি মনে হয় যে সম্পর্ক ভাঙে, গড়ে বা একজনের সাথে থেকে অন্যজনের সাথে আমি থাকছি বা যাচ্ছি, তার সাথে সব রকমের সম্পর্ক আমি করছি। এটা কি আগের জন্মের কর্মফল? নাকি এটা আমার ইচ্ছা বা এটা ভেতরে যে উইল থাকে, যে উইল পাওয়ার থাকে যেটা আমি করব বা ফ্রি উইল যেটাকে বলা হয়, সরি। ফ্রি উইল যেটাকে বলা হয় সেটার জন্য এটা দোষী? এবারে আমি তোমাকে কৌশিক একটা কোয়েশ্চেন করব। কর্ম বলতে তুমি কি বোঝো? আমাকে যদি বলেন কর্ম, আমি অতীতকে মানি না। হুম, আমি বর্তমানকে মানি। আমি আমার লাইফে আমি অনেকবার দেখেছি যে আমি যে কাজগুলো ভুল করেছি তার আমি শাস্তি যেটা বলা হয় হুম। সেটা আমি পেয়েছি। আমার কাছে কর্ম এটাই। তোমার কাছে কর্ম এটা, মানে অ্যাকশন। মানে হ্যাঁ, আমার কাছে বা আমাদের স্পিরিচুয়ালিটিতে এটা বলে, কর্ম মিন্স নট অনলি ইওর ফিজিক্যাল অ্যাকশন। কর্ম মানে হচ্ছে তোমার মেন্টাল প্লাস ফিজিক্যাল অ্যাকশন। এখানে মেন্টাল কেমন? মেন্টাল হচ্ছে যে তুমি কি ধরনের ইন্টেনশন রেখে মানে কর্মটা করছো, বা তুমি কি ধরনের ফিলিংস রাখছো, বা তুমি কি ধরনের ভাইব্রেশন রিচ করছো। সেটাও কিন্তু তোমার মেন্টালটা কিন্তু মেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে কর্ম বলতে তারা খালি ফিজিক্যাল অ্যাকশনটা বোঝায়। বাট কর্ম বলতে মেন হচ্ছে তোমার মেন্টাল অ্যাকশন। এটার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কোনো একজন লোক, সে হচ্ছে ড্রাইভার, রেলের ড্রাইভার। সামনে একজন আসছে।
ঠিক আছে? যে বললে পাপ, পাপ কথাটা বললে তো সামনে একজন আসে, এবার উনি দেখছে গাড়ি যদি ব্রেক না কষি ভদ্রলোক মারা যাবে, আর যদি ব্রেক কষি তাহলে কিন্তু হাজারখানেক লোকেরও প্রাণ যাবে। তো সেই ক্ষেত্রে উনি জেনে শুনে, ইন্টেনশনটা কি ওনার, যে বেশি লোকের প্রাণ বাঁচানো, ওনার একটা লোককে মার্ডার করা না। তো এইভাবে কিন্তু কর্মের ইন্টেনশন, সিড তুমি কি দিচ্ছ, সেটার থেকে কর্ম স্টার্ট হচ্ছে। কোনো একজন মানুষ XYZ, এক্সের ইন্টেনশন হচ্ছে কাউকে খুন করবার জন্য চাকু মারা, মানে সে মারা যাক, এই ইন্টেনশনে সে চাকুটা মেরেছে। ডাক্তার যখন তাকে বাঁচানোর চেষ্টা করছে, হয়তো সে বাঁচলো না, সেই চাকুওয়ালা লোকটাই, সে মারা হয়তো গেল ডাক্তারের হাতে। তোমার কি মনে হয় যে চাকু মেরেছে সে কর্মফল ভোগ করবে, না যে ডাক্তার লাগাতার বাঁচানোর চেষ্টা করেছিল সে কর্মফল ভোগ করবে? কে ভোগ করবে? যে মেরেছে, চাকুটা মেরেছিল, মেরেছে। কারণ ইন্টেনশন ম্যাটার। কর্ম মানে তোমার বাড়িতে আমি আসলাম, আসার সাথে সাথে যেরকম আমাকে চা দিলে, জল দিলে, সেটা অনলি ফিজিক্যাল অ্যাকশন। কর্ম ইজ, আচ্ছা দিদি এত দূর থেকে এসছে, আচ্ছা দিদি আসো বসো, বা খুব ভালো লাগলো, ইওর থটস। তুমি আমার জন্য কি করছো বা তুমি আরো 10 জনের জন্য কি করছো, সেটা অনেক পরে আসে, মানে সেটা অনেক পরে দেখতে পাই। আজকের পডকাস্ট হবে হয়তো এটা 1-1.5 মাস পরে, বা যখনই মানে এটা প্রচার হবে, এটা পরে। বাট ভাইব্রেশন রিচ, ইট মিনস তোমার মেন্টাল কর্ম, মেন্টাল অ্যাকশন, যা তুমি থট প্রসেসে রাখছো, সেটা হচ্ছে মেন। এটা। ওকে। বিবেকানন্দের একটা বই আছে, হুম। বইটার নামটা দর্শকরা লিখবে নিজে। সেখানে বলছে তুমি যা দেখছো, যা হচ্ছে, সবই ঠিক হচ্ছে। মানে যদি কেউ কাউকে খুনও করে সেটাও ঠিক, এবং কেউ যদি তাকে বাঁচায় সেটাও ঠিক। আপনার কাছে এখানে বলছেন যে আহ, মানুষের ইন্টেনশনটা, ঠিক আছে, ইন্টেনশনটা হিসাবেও কিন্তু অনেক সময় আমাদের আইনেও আছে যে আপনার গাড়ি নিয়ে বেরোচ্ছেন, আপনার ইন্টেনশন ছিল না কাউকে মার্ডার করা বা ধাক্কা দেওয়ার, দেখতে পাচ্ছেন যে একটা লোককে আপনি লেগেছে, তিনি মারা গেছেন, তো আপনার তো ইন্টেনশন না সেটা আপনি মারা, কিন্তু আপনার মারা গেছেন, সেটার জন্য একটা কেস হতে পারে, সেটাকে আপনি মার্ডারার হলেন না, অ্যাক্সিডেন্ট হলো সেই জিনিসটা। হুম। তো স্যার, ম্যাম আপনাকে আমি এটা জানতে চাইবো যে আমাদের যে লাইফ আছে, আমাদের লাইফে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অজান্তে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হুম। সেগুলো কি, যদি আমি গার্গী ম্যামের সাথে কথা বলি, সেগুলো কি ঠিক হয়? কর্ম 3 রকমের হয়: প্রারম্ভ, আরম্ভ অ্যান্ড প্রপারম্ভ। মানে প্রারম্ভ হচ্ছে যে কর্ম তুমি অলরেডি করে ফেলেছো, হুম। তার যে অ্যাকশন, মানে তার তো একটা রেজাল্ট বেরোবে, দ্যাট ইজ কল, মানে ডেস্টানিও যদি যখন হয়, যে কোনো অ্যাস্ট্রোলজির থ্রু, ট্যারো ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, আমি অ্যাস্ট্রোলজি এখন স্টার্ট করেছি। অ্যাস্ট্রোলজির থ্রু যেটা আসছে সেটা হচ্ছে যেটা তোমার পাস্ট লাইফে তুমি করেছো, যে 3টে বললাম, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা প্রারব্ধ হচ্ছে, প্রারব্ধ হচ্ছে যেটা তুমি পাস্ট লাইফে করেছো, এবার তার কনসিকোয়েন্সেস তোমাকে ভোগ করতেই হবে। মানে এটা কোনো অ্যাস্ট্রোলজার বলো, কিছু বলো, মানে জন্মানোর পর মৃত্যু কখন হবে, দ্যাট ইজ দ্য ফিক্সড থিং, কিভাবে মারা যাবে বা কিছু, দ্যাট ইজ ডেস্টিনি। এইটা হচ্ছে চেঞ্জেবল নয়। আর এরপরে যে প্রেজেন্টে তুমি কি ধরনের কর্মা করছো, সেটার উপরে যেটা তৈরি হবে, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট কর্মা। আর এই যে ধরো আজকে ধরো কারোর প্রেজেন্ট কর্মা, যে হ্যাঁ খুব ভালো কাজ করছে, এবার মানুষ যেটা করতে থাকে ধীরে ধীরে সেটার প্রতি তো তার অ্যাডিকশন হয়, সেটা ভালো খারাপ দুটোই, ঠিক আছে? মানুষ ওটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তো এটাই ঠিক করছে তোমার ভবিষ্যৎ কি হবে, বা ভবিষ্যতে তুমি কি ধরনের অ্যাক্সিডেন্ট, মানে কি ধরনের জিনিস হবে। বা তুমি যেটা বললে অ্যাক্সিডেন্ট, এবারে ইন্টেনশন তোমার কারোর মারার নয়, কিন্তু দেখো সেটা কিন্তু আমাদের জুডিশিয়ালিতেও দেখে, কে কে জেনে বুঝে কাউকে মেরেছে আর কারোর জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কোথাও না কোথাও সাম এক্সটেন্ট পাস্ট লাইফের সাথে লিঙ্ক আপ থাকে। এবারে তোমার একটা কথা বলি, যে তুমি বললে আমি পাস্ট লাইফ মানি না, মানি না বা আমি অত বিলিভ করি না। এক্ষেত্রে আমার একটা বক্তব্য, যে যে বাচ্চারা আইডেন্টিক্যাল টুইন্স হয়, মানে একই রকমের দেখতে দুটি বাচ্চা, একই মায়ের থেকে, একই সময়, একই ফাদার, একই জায়গা, একই ধরনের প্রিভিলেজ বলো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, সোর্স অফ ইনকাম বলো, সব সেম থাকে, তাহলে দুটো বাচ্চার ডেস্টিনি কিন্তু সেম হওয়া উচিত, সেটা কিন্তু হয় না।
ঠিক আছে? কোনো একটা বাচ্চার লাইফে সবকিছু স্মুথ হতে থাকে, আরেকজনের খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে থাকে। তার মানে এটাই হচ্ছে তার পাস্ট লাইফের এফেক্ট। এবং এর থেকেও ভালো এক্সাম্পল আমাদের ভারতবর্ষে আছে, সারা পৃথিবীতে আছে, যারা জাতিস্বর হয়ে জন্মায়। বলতে পারে অমুক জায়গায় আমি জন্মেছিলাম, এইভাবে মারা গেছি। বা আমারও যে পাস্ট লাইফ ট্যারো কার্ড আছে, তখন আমি তাদেরকে বলি যে আপনার কি এরকম কোনো আছে যিনি আপনার অ্যানসিস্টার, মানে পূর্বজ, এরম দেখতে ছিল, এই ছিল। তারা তখন স্বীকার করে যে হ্যাঁ, তখন তার রিবার্থটা নিয়ে এই জন্মে এসেছে। মানে অ্যাকর্ডিং টু হিন্দু ধর্ম বলো, আমাদের শাস্ত্র বলো, যতদিন তোমার কর্মা ক্লিয়ার না হচ্ছে, সোল অলওয়েজ ইন এ জার্নি, ট্রান্সফার হবে, তোমার সোলটা ট্রান্সফার হবে। তো তার সাথে সাথে তোমার কর্মাও ট্রান্সফার হবে। এটা হচ্ছে মেন। এবার পাস্ট লাইফ থেকে যে কর্মাগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রে ক্লিয়ার করাটা টাফ থাকে। তো সেটা ব্যালেন্স কিভাবে করবে প্রেজেন্ট লাইফে? গুড অ্যাকশন। আবারও বলবো আমি সকল দর্শকদের জন্য যে গুড অ্যাকশন মানে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাকশন নয়। মানে কাউকে আমি খেতে ডাকলাম, ডাকার পর মনে হলো যে উফ বাবা, একবার বললাম তারপরেও খেতে বসে পড়ছে, আবার বলছে ডাল দে, এই দে, ওরে বাবা, এরকম না। যেটা তুমি মন থেকে বিলিভ করো, মানে একসেপ্ট দ্য পিপল দ্য ওয়ে দে আর, কোনো মানুষকে বিনা জাজ করে তাদের একসেপ্ট করা এবং নিজের জন্য বেস্ট ভালো চিন্তাভাবনা রাখা, এগুলো সব কর্মা। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাকা পয়সা। হুম। আমি দেখতে পাই আজকালকার দিনে বা আজকালকার সময়ে, কলিযুগে বলতে গেলে, যারা বেশি টাকা অর্জন করেছে তাদের সম্মান সব থেকে বেশি। এবং এমন এমন মানুষেরা যাদের টাকা রোজগার করাটা সঠিক পথও না, তারা রোজগার করছে এবং তারা তাদের ফ্যামিলিকে নিয়ে খুবই হ্যাপি আছে। আমার মতো কিছু মানুষরা যারা ভাবে যে যদি এত টাকা হয়ে যায় তাহলে আমি আর আমার কোনো কাজ বাজ করবো না, আমি খুব ভালো থাকবো। মানে কোনো না কোনোভাবে টাকাটা আমাদের কাছে একটা সিম্বলিক যে এ আমাকে এখন পিলার দেবে, ভালো একটা শক্ত হুম। পিলার দেবে। তা আমি জানতে চাইছি ম্যাম, টাকাটা কতটা ইম্পর্টেন্ট লাইফে? প্রথমে তো আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। টাকা অনেক হওয়ার পর তারা সম্মান পাচ্ছে, এটা বোধহয় ভোটের পর অনেকটা ক্লিয়ার। হ্যাঁ, মানে টাকা থাকার পর যে ধরনের সম্মান তারা পাচ্ছে, আমি তোমার চ্যানেলে কোনো রকম কন্ট্রোভার্সি চাই না, কোনো রকম সেলিব্রিটির নাম নিতে চাই না, ঠিক আছে? সেই কর্মফল ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, তো তাদের আমরা সবাই দেখছি যে কি ধরনের তারা পাচ্ছে, ঠিক আছে? এবং কোনো রকম কোনো ব্যক্তি বিশেষকে মিন করে বলছি না, বহু সেলিব্রিটি তারা সুইসাইডও করে, ঠিক আছে? তো এটা তো প্রথমেই ডিসমিস হয়ে গেল। আর সেখানে দেখো, রতন টাটা, ভগবানের আশীর্বাদে লোকটা আজকের দিনে ভদ্রলোক নেই পৃথিবীতে, স্টিল ওনার জন্য সবার গ্র্যাটিটিউড আছে, সবাই এক কথায় ওনাকে ভালো মানুষ ভাবে। তো প্রথমে এটা শেষ হয়ে গেল তোমার ফার্স্ট পয়েন্টটা, যে টাকা পাওয়ার পর কি ধরনের সম্মান থাকছে। দ্বিতীয় কি কোশ্চেনটা করলে একটু যদি, হ্যাঁ ভালো মানিটারি, আছে। হ্যাঁ মানিটারি। এবারে এখানে আমি আবারও বলবো, এই যে কর্মফল নিয়ে যেটা দিয়ে আজকে আমরা শুরু করেছি, তাহলে একটা কথা বলতে হয়, অনেকে আছে এটা বলে যে আমি না অন্যকে কষ্ট দিতে পারি না, আমি কষ্ট পাই, আমি অন্যকে কষ্ট দিতে পারি না। তো যখন আমি স্কুলে ছিলাম, মানে পড়াশোনা করতাম আর কি, স্কুলে ছিলাম, তখন আমার ইংলিশের এক টিচার ছিলেন এবং তার মধ্যে খুব সেলফ লাভ, সেলফ প্রাইড ছিল। উনি একটা কথা বলেছিলেন, ইংলিশে সবসময় দেখবি আই ইজ অলওয়েজ ক্যাপিটাল, আমার আমি ভীষণ দামি। তো যারা মানিটারির ক্ষেত্রে, কেন এটা আমি লিঙ্ক আপ করছি, মানি ইজ অলসো এ এনার্জি, এটা আমার কথা নয়। ইন দ্য সায়েন্স এভরি লিভিং অ্যান্ড নন লিভিং থিংস ইজ ভাইব্রেট। তো মানিও একটা এনার্জি। এবার মানির ক্ষেত্রে তুমি কি ধরনের মেন্টালিটি রাখো, এই যে তুমি বললে আমি টাকা পাওয়ার পর আমি কাজ করা থামিয়ে দেবো, আমার মানে সেই হিসাবে তোমার কাছে কিন্তু মানি ইজ নট ফার্স্ট ওয়ান, তোমার কাছে নেই। কি করে বলছেন এটা? তুমি তো, যদি যে জিনিসটাকে তুমি ভালোবাসো, হ্যাঁ। ঠিক আছে, হুম। কাউকে, ধরো সাপোজ তুমি আনম্যারিড, তুমি কি এটা বলতে পারো যে হ্যাঁ আমার বিয়ে হওয়ার 10 বছর পর সুখে যদি সংসার হয়ে যায় 10 বছর, আমি আমার বউকে ছেড়ে দেবো, আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবো, আমি আমার বউকে ছেড়ে দেবো, সেটা বলবে? বলবে না। তুমি কিন্তু টাকার ক্ষেত্রে সেটা বললে। তো ফার্স্ট প্রায়োরিটি ইজ নট মানি ফর ইউ।
বা আরও যারা দর্শক আছেন তাদের ক্ষেত্রেও এটা হয়তো নয়, কারোর ক্ষেত্রে সম্মান, কারোর ক্ষেত্রে না, না আমি আমার পরিবারের সাথে ভীষণ ভালোভাবে বাঁচতে চাই, ঠিক আছে? এবং এটা কেন? এইটাই কিন্তু এনার্জিটা ব্লক করে। মানির সম্বন্ধে তোমার কি ধরনের ধারণা? অনেকে আছেন যে, "আরে ওর তো প্রচুর টাকা, আরে ২ নাম্বারি করে করেছে।" হয়তো সে ২ নাম্বারি করে করেনি। কিন্তু মাইন্ডসেট থাকে প্রচুর টাকা মানে সে ২ নাম্বারি ৩ নাম্বারি করে করেছে। তো নট নেসেসারি। তো মানি ব্লকেজেস শুরুই হয় তোমার কি ধরনের ধারণা টাকা সম্বন্ধে। এটা কিন্তু ফার্স্ট, এবং এটার সাথে তো ডেফিনেটলি কর্মফলের যে এফেক্ট পড়ে সেটা রিলেশনশিপ, হেলথ এবং টাকা, এই ৩ টে জিনিসের ওপরে মেন। আর কোথায় দেবে? আর তো মানুষের অন্য কোথাও দেওয়ার জায়গা নেই। এই ৩ টে জিনিসের ওপরে সবার আগে এফেক্ট পড়ে। এবং আমার কাছে আমি চাই যে লোকে আজকে যারা দেখছে পডকাস্ট বা এর পরে যারা দেখবে, তারা নিজেদের মোটিভেট করুক, মানি ইজ পাওয়ার, কৌশিক। তো সেই জন্য আমার মনে হয় তোমাকে কোনো একটা, ধরো যেটা এথিক্যাল নয়, তোমার এথিকের সাথে সেট নয়, সেরকম যদি কাজ আসে তুমি কিন্তু বলবে না। কারণ তোমার ওই মুহূর্তে টাকার দরকার নেই, যা টাকা আছে এখন সাফিসিয়েন্ট, তুমি না বলতে পারবে। কিন্তু যে লোকটা এক মানে ভীষণ টাকার জন্য সারভাইভ করছে, তার কাছে আর এথিক্সটাও থাকলো না, তাকে কিন্তু সব সিচুয়েশনে হ্যাঁ বলতে হবে। তো টাকা, মানি ইজ দ্য পাওয়ার। আর আরেকটা জিনিস আমার ভীষণ মনে হয় টাকা নিয়ে, আমি চাই সবাই কোটিপতি হোক, সেই জন্য মোটিভেট করছি। মানি হচ্ছে জাস্ট লাইক দ্য ডেটল, 99% প্রবলেম সলভ। এবং ভগবান না করুক, কেউ যদি এই পডকাস্ট দেখেন তাদের মধ্যে কারোর যদি শরীর খারাপ থেকে থাকে, গরিব হয়ে রোগ হওয়া, মানুষ সেখানেই শেষ হয়ে যায়। বড়লোক হয়ে রোগ হওয়ার, সেখানে তার কিন্তু হোপ থাকে। তাই আমার জন্য মানি কিন্তু পাওয়ার, পাওয়ারের সিম্বল। তো সেই জন্য মানিটারির দিক থেকে আমার মনে হয় সবাইকে খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকা উচিত। আর কখনো বলবে না যে এতটা টাকা ইনকাম করার পর আমি ছেড়ে দেবো, না, আরও করতে হবে। আরও করতে হবে। এটা সোর্স, এটা তোমার লাইফের একটা সোর্স, কৌশিক। এবং করবে শুধু নিজের জন্য না, মানে এটাও একটা ইউনিভার্সাল ল, যে যে জিনিসটা তুমি দেবে তুমি সেটার রিটার্ন পাবে, তাই তো? তো তুমি নিজের জন্য না, তুমি অন্যের জন্য করো তখন। যে আমি ইনকাম করতে চাই বিকজ আই ডোনেট সামথিং, বা আমি কিছু বানাতে চাই, বা আমি চ্যারিটি করতে চাই, অরফ্যান, কেন তুমি নিজেকে ওইখানটাতে আটকে দেবে না? এবং তুমি যে কাজটা করছো, ফিল দ্য গ্র্যাটিটিউড, যে তোমার জন্য আজকে আমি এত দূর থেকে এসেছি, আমার বাংলায় কোনো ক্লায়েন্ট নেই, আমি এত দূর থেকে এসেছি, আমি এত বড় একটা ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় একটা স্পেস পেলাম। তো দ্যাট ইজ ইউর ওয়ার্ক। ফিলকে আমি গ্র্যাটিটিউড ফিল করছি, যে আমি এতগুলো লোককে সুযোগ দিচ্ছি, ভগবান আমাকে সেই মাধ্যমটা বানিয়েছে। ওই যে বললাম মাইন্ড, তো একটা দারুণ কথা আছে, উই অ্যাট্রাক্ট নট হোয়াট উই ডিজার্ভ, উই অ্যাট্রাক্ট হোয়াট উই আর। আমরা ভেতর থেকে যা, আমরা সেটাই জীবনে নিয়ে আসি, নাকি আমরা যেটা ঠিক করে রাখি বা ডিজার্ভ করি, আচ্ছা আমি আইআইটি ইঞ্জিনিয়ার, তাহলে আমি এত টাকারই চাকরি পাবো, সবসময় মেলে না। তাই জন্য বলবো, যখন যে অবস্থাতে আছো, আমি যেমন কৃতজ্ঞ, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, বাট স্টিল আমি কৃতজ্ঞ যে আমি এই সুযোগ পেয়েছি, আমি এত দর্শক বন্ধুদের সামনে বলতে পারছি। তো এই গ্র্যাটিটিউড নিয়ে এগোতে হবে। থ্যাংক ইউ সো মাচ। টাকাটাকে কি সুন্দর করে বোঝালেন। কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যাবে, যে গার্গী ম্যামের কাছে আমি যদি যাই, আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, সেই বিজনেসে যা আমি রোজগার করছি তা আমার কিছু না কিছু কারণে আমার বেরিয়ে যাচ্ছে, ঋণে বেরিয়ে যাচ্ছে, মানে লোনে বেরিয়ে যাচ্ছে, কোনো রকম শারীরিক অসুস্থতার কারণে আমার হসপিটালিটিতে টাকাটা বেরিয়ে যাচ্ছে। তো কোনোভাবে কি ম্যাম আপনার কাছে কোনো রকম সলিউশন আছে যে এই টাকাটা একটা মানুষ কিভাবে ভালোভাবে গুছিয়ে রাখতে পারবে? দেখো, সলিউশন আমার কাছে নিশ্চয়ই আছে, এবং সেটা থ্রু ট্যারোট, অ্যাস্ট্রোলজি, বা কখনো কখনো আমি সাইন, বা ফোন নাম্বার, যে নাম্বারটা দিয়ে, নাম্বার ভীষণভাবে ম্যাটার করে। ফোন ঠিক আছে, নাম্বার? ফোন নাম্বার, যে কোনো ধরনের নাম্বার, তোমার ডিওবিও একটা নাম্বার, মানে দ্যাট ইজ কল নিউমারোলজি। হুম 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 হুম, ঠিক আছে, সংখ্যাতত্ত্ব। হ্যাঁ, সংখ্যাতত্ত্ব। তো সেইগুলোর উপরে তো প্রচুর কিছু বেস করে। তো আমি ফুল গাইড দেওয়ার চেষ্টা করি সব রকমভাবে, মানে ট্যারো থ্রু যে যে উপায় থাকে,
যে ধরনের ধরো আমি সিম্বল বা কিছু বা কি এই যা যা থাকে, তার সাথে আজকে আমি পডকাস্টে যেগুলো বলছি যে মানি সম্বন্ধে তোমার কি ধরনের ফিলিংস, আমি সেটার উপরেও কাজ করি। মানে অ্যাস্ট্রোলজি প্রেডিকশানও দিলাম, তারপরে ধরো তার কোনো সাইন চেঞ্জ করার হলো সেটা দিলাম, তার সাথে সাথে ট্যারোট দেখে যে রেমেডিসগুলো হয়, স্পেল কাস্টিং করি আমি, ওটা একদম ডিফারেন্ট, সেই স্পেল কাস্টিং করলাম, ক্রিস্টাল প্রোভাইড করলাম, এগুলো তো সব হলোই। তার সাথে সাথে আমি আমার সেশনে একটু এক্সট্রা টাইম নিয়ে ব্যাপারটা বোঝাই। মাকে কখনো পাশের বাড়িতে দেখেছো খাবার দিতে, একটু মা দিল এই আমার বাড়িতে এটা হয়েছে নিয়ে যাও, দেখেছো তো মাকে? মাঝে মাঝে দেখি। দেখেছো? সেই কাকিমা যখন বাটিটা ফেরত দেয়, সেই তোমাদের বড় বাটিটা রেখে কি ছোট্ট বাটিটা দেয়? সেই বাটিটাই দেয় না? আর ঠিক অতটাই দেয়। হ্যাঁ। এটাই হলো কথা। তুমি যা দেবে তাই পাবে। হুম। এটা হলো মেন। তো যখন নিজের কাজও করবে, আমার একজন ক্লায়েন্ট ছিলেন, এই তুমি যেরম বললে, মানে এই টাইপের, মানে তার হোটেলের ব্যবসা ছিল, কিন্তু তার কোনো গ্র্যাটিটিউড ছিল না। আমার ব্যবসা ভালো চলে না, এই সেই, তার খুব দুঃখ। আমি বললাম, আপনি ভাবুন যে আমি ১০ জনও যদি আপনার এমপ্লয়ি হয়, আপনি ১০টা লোকের পরিবার চালাচ্ছেন। এইটা ভাবার শুরু করে আপনি কাজটা শুরু করুন, এবং যে আপনার বাথরুমটাও ধোয় না, আপনি তার প্রতিও কৃতজ্ঞ থাকুন। আজকের দিনে সে কিন্তু ১টার থেকে ২টো হোটেল কিনেছে। উপায় করেছে আলাদা কথা, বাট প্রতিদিন এই জিনিসটা কিন্তু করেছে কৌশিক। যেটা আজকে আমি তোমাকে বললাম, যে নিজের কাজের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। হুম। ম্যাম, বিজনেসের ভেতরে তো অনেক রকমের রিচুয়ালস আপনি বললেন। হুম। তার সাথে সাথে আপনার হাতে আমি অনেক রকমের ক্রিস্টাল দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো এগুলো কি মানি অ্যাট্রাক্ট করে? হ্যাঁ, ক্রিস্টাল ডেফিনেটলি মানি অ্যাট্রাক্ট করে, এবং ক্রিস্টালের, অনেকে বলে যে ক্রিস্টালের কনসেপ্টটা এখন নতুন। ক্রিস্টালের কনসেপ্টটা কিন্তু একদম নতুন নয়। ক্রিস্টালের কনসেপ্টটা কিন্তু যথেষ্ট পুরনো। মিশরেতে যে ধরনের মমি আছে, মানে যেগুলো আমরা দেখেছি বা আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে আছে মমি বলো, ওতে কিন্তু প্রচুর ক্রিস্টাল ওদের ওই সময় দেওয়া হতো। অ্যামেথিস্ট, ক্লিয়ার কোয়ার্টস, আর এগুলো একটাও আমার কথা না, মানে ইতিহাস বইতে আছে। তারপরে এই সত্যজিৎ রায় নিয়েও আমাদের আলোচনা হচ্ছিল। সত্যজিৎ রায়ের বোধহয় কোনো একটা গল্পেও আমি পড়েছিলাম। তার সাথে সাথে আজকালকার দিনে গুগল আছে, তারাও দেখতে পারে। মানে এই ক্রিস্টাল ব্যাপারটা কিন্তু খুব পুরনো, খুবই এনশিয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি যে কোনো ধরনের ক্রিস্টালস এনার্জিকে হিল করে বা সেই জিনিসটা অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। কিন্তু হ্যাঁ, সেটা অ্যাক্টিভ করে, আমি যেমন প্রত্যেককে অ্যাক্টিভ করে পুজো করে দিই। এবারে অনেকে বলে যে পুজো করাটা কেন নেসেসারি? মানে আমি তো অনলাইন কিনে নিতে পারি। হ্যাঁ। গাড়িটা তুমি কেনার পর রেজিস্ট্রেশন করেছিলে তো? সেটা তো দোকান থেকেই করে দিয়ে দিয়েছে। ওই জন্য কেউ এক্সট্রা চার্জ করে নিয়েছে। কেউ করে দিয়েছে তো? হুম। বাড়িটা তোমাদের নিজেদের, তো সেটার নিশ্চয়ই রেজিস্ট্রেশন হয়েছে। তো ক্রিস্টাল যেটা তোমাকে হিল করে তুমি যে জিনিসটা লাইফে চাইছো সেই অবধি তোমাকে পৌঁছে দিচ্ছে, তো তার রেজিস্ট্রেশন দরকার। সেই জন্য আমি প্রত্যেক কটা ক্রিস্টাল তার নাম, ডেট অফ বার্থ, কুলদেবী যাদের আছে, গোত্র, সেই হিসাবে পুজো করে অ্যাক্টিভ করে দিই। হুম। এবং টাচউড ভগবানের আশীর্বাদে এর খুব ভালো মানে আছে রিভিউ। আমার ইউটিউব চ্যানেলেও ভর্তি রিভিউ আছে, যে কেউ গিয়ে দেখতে পারে অথেন্টিসিটির জন্য। তো আমি তো খুব কৃতজ্ঞ যে হ্যাঁ, আমার আমার ক্রিস্টালসে কাজ হয়। বাহ! ম্যাম, আমি একটু শঙ্কা দত্ত নিয়ে জিজ্ঞেস করি? হ্যাঁ, বলো। ম্যাম, আমাদের যে নাম্বারটা আছে, যে নাম্বারে আপনি ফোন করেছিলেন, হ্যাঁ, সেই নাম্বারটা আমার আজকে থেকে নয়। হ্যাঁ। সেই নাম্বারটা ১০-১২ বছর হয়ে গেছে। ক্লাস 9 থেকে আমার চলছে ওটা। তো আপনি আমার নাম্বারে কি, কি পেয়েছেন একটু যদি জানতে চাই, জাস্ট দেখো তুমি যে নাম্বারটাতে ফোন করছো এটা না একটু স্লো গ্রোথ দেখায় তোমার নাম্বারটা, মানে বুম না, ঠিক আছে? স্লো গ্রোথ দেখাবে, দেখাচ্ছে আর কি, মানে প্রসেসটা একটু স্লো। এবং অনেক ক্ষেত্রে কি হয়, যেটা তুমি হোপ করো, আশা, সেটা মানে ধরো একটা দারুণ মানে সাপোজ মানে খুব ফেমাস একজন সেলিব্রিটির সাথে তুমি পডকাস্ট করলে, তোমার আশা যে ডেফিনেটলি সে সেলিব্রিটি, তারটা দারুণ যাবে। হুম, হুম। এবার দেখা গেলো তারটা অতটা গেল না, আমারটা খুব ভালো চলে গেল। আনএক্সপেক্টেড থিংসও এটার মধ্যে দেখিয়েছে। তুমি কি এটা রেজোনেট করতে পারছো? হ্যাঁ, গ্রোথ তো আমার স্লো আছে। কিন্তু আচ্ছা, আমাকে অনেকে বলেছে স্লো গ্রোথ হলেও টেকসই আছে। হ্যাঁ, স্টেডি গ্রোথ,
স্টেডি গ্রোথ ১০০ বার। এটা প্ল্যানেট, আমি তোমার দেখিনি অবশ্য। প্ল্যানেটও অনেক সময় রেসপন্সিবল থাকে। স্যাটার্নকে যেমন সবাই খুব মানে এবং আমার ভীষণ অসহ্য লাগে। মানে বেশিরভাগ অ্যাস্ট্রোলজার বলো বা এই যারা আমার প্রফেশনে আছে, তারা কিন্তু শনিকে নিয়ে এত ভয় দেখায় না, এই করবেন, ওই করবেন, এই হয়ে যাবে। কিচ্ছু হবে না। তোমার কর্মফল যদি ঠিক থাকে না, হুম। শনি ইজ অলওয়েজ গুড ফর ইউ। শনি তাদের জন্য একদম, মানে তাদের জন্য বুলডোজার চালাবে যারা অলরেডি অনেক কর্ম করে যাচ্ছ, তাদের জন্য। বাট স্যাটার্ন ইজ অলওয়েজ, এবং শনির দেওয়া টাকা খুব স্টেডি, মানে অনেক, এবং যখন দেয় সেটা বৃহস্পতির থেকেও বেশি দেয়। এবং শনির যে টাকা, তার স্টেবিলিটি, যে তুমি বললে স্টেবিলিটি, তার কিন্তু কনসিস্টেন্সি এবং স্টেবিলিটি থাকে। স্লো থাকে, বাট সেটা থাকে। রাহুর দেয়া জিনিসপত্র বেশিরভাগ সময় যেরকমভাবে আসে ওরকমভাবে চলেও যায়। এবং আমি আমার কোনো ক্লায়েন্টকে ভয় দেখাই না, যে যে অবস্থাতেই থাক। আমার প্রথম ফোকাস হচ্ছে, যেমন ডাক্তারের প্রথম ফোকাস থাকে যে ভয়টা দূর করো। তো এই ক্ষেত্রেও আমার ফার্স্ট ফোকাস থাকে ইওর মাইন্ড ইজ এভরিথিং, যে যা হয়েছে এবার আমার বেটার হবে, আমার এই অবধি এসে যখন পৌঁছেছো বেটার হবে, তো ভয়টা দূর করো। তাহলে ম্যাম নাম্বারটা আমার বলতে গেলে ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি খুব মানে তাড়াতাড়ি সাকসেস না চাও, একটু যদি, হ্যাঁ তুমি যদি খুশি থাকো যে আমার স্লো হোক বাট স্টেডি হোক, তোমার নাম্বারটা ঠিক আছে। ঠিক, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। না, আহ, আপাতত আমি, মানে এটার জন্য ধরো তোমাকে আরো কিছু অ্যানালিসিস সেটা করতে আপনি হবে। করেননি, আমি সেটা আমি অ্যাজ আমি এমনি জিজ্ঞেস করি না। হ্যাঁ, নাম্বারটা একটু বলবো, মানে যেটা নাম্বারটা আছে 8961371072। হ্যাঁ। তো 72ও বলা হয় নাকি অনেক সময় খারাপ। না, 7-2 72 খারাপ নয়, সবার জন্য সব জিনিস খারাপ হয় না। হয় না? মানে যারাই বলে না এসে, মানে ক্যামেরা পেয়ে গেছি অ্যান্ড ফ্রি প্ল্যাটফর্ম পেয়ে গেছি, যা হ্যাঁ, মনে চাই যা বলবো, যেভাবে কাস্টমার টানা যায়। যেভাবে। আর মানুষ জানো তো, ভয় দেখিয়ে সব থেকে বেশি কাজ করাতে পারে। হুম। আমার বাচ্চার মাথায় হাত বুলিয়ে, বা মা যখন ছোটবেলায় বলতো, কৌশিক আমি কত ভালোবাসি, পড়াশোনা করো, কৌশিক পড়াশোনা করবে না। উদ্দাম কৌশিক উঠে পেটানো। যেই পেটানি খেলো, অমনি তাড়াতাড়ি করে পড়তে বসলো। ভয়টা সবার আগে কাজ করে। হ্যাঁ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে আমি একদম ভয় দেখাই না। এই নাম্বারটা ঠিক আছে। হ্যাঁ, হতে পারে 7-2 বা শুরুতে 8 নাম্বারটা স্যাটার্নের। এগুলো হতে পারে, কিন্তু সবার জন্য খারাপ নয়। তোমার বাদবাকি জিনিসের সাথে যদি লিঙ্ক থাকে ঠিকঠাক, তোমার জন্য এই নাম্বারটা ডেফিনিটলি ঠিক। আমি চট করে, মানে একদম ভুলভাল কথা দিয়ে আমি শুরুই করি না। শুরুই করি, আমার ওই যে বললাম, এটাই আমার কর্মা। আমি ফোকাস করি যে কোনটা কোনটা ভালো আছে, হ্যাঁ। তার উপরে আগে জোর দিই। হুম। মানে কোনো মানুষ ভালো কবিতা লেখে, তাকে চেপে ধরে আমি ফুটবল খেলাবো না। তাকে আমি কবিতা লেখানোর জন্য আর কি কি করা যেতে পারে, ভালো ভালো। পেন, ভালো কাগজ, আমি এটার উপরে ফোকাস দেখা করি। গেল কারো রাহু খুব ভালো আছে, হুম। সেই রাহুটাকে আরো আপনি পুশ আপ করছেন যে হ্যাঁ, তোমার পুশ আপ করে দিচ্ছি, ১০০ বার, তুমি এটা ১০০ বার সেটাই তো করা উচিত, নাকি ভয় দেখানো উচিত? আমার তো মনে হয় সেটাই সবার আগে করা উচিত। মনোবল বাড়ানোটা একটা সবথেকে বড় কাজ। যে কোনো ধরনের স্পিরিচুয়াল গুরু বলো, ডাক্তার বলো, মাস্টার বলো, মোটিভেট করা উচিত। মোটিভেট করাটা তো সবার আগে দরকার। না হলে তুমি যদি মন থেকে পজিটিভ ফিল না করো না, তাহলে কোনো অ্যাস্ট্রোলজার তোমার ভাগ্য বদলাতে পারবে না। কেউ তোমাকে হিল করতে পারবে না, মানে কোনো হিলার, মানে আমি হলিস্টিক কোচ, হিলার কেউ হিল করতে পারবে না। কোনো ডাক্তার তুমি যদি অবিশ্বাস নিয়ে ওষুধ খাও, ঠিক করতে পারবে না। কোনো মাস্টার তুমি যদি তাকে মোটিভেট রোজ যদি বলে, জপেন ও সিদ্ধি, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, কিচ্ছু হবে না। শব্দের অনেক মাহাত্ম্য আছে। আপনি ৩টে জিনিস বলেছিলেন, হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ। আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলেছি, কর্মফল নিয়ে। আমি একটু হেলথ নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ। অনেকের আজকালকার দিনে দেখা যায় আর্থারাইটিসের ব্যথা হয় হুম। এবং অনেক রকমের মাইগ্রেন প্রবলেম থাকে। ডিপ্রেশন তো হচ্ছে মানে অনেকের বাড়িতে মানে এটা জন্মগত। তারা ছোটবেলা থেকেই ডিপ্রেশন থাকে। বাবা মার কোলাহলের জন্য, বাবা মার চেল্লামেলির জন্য, অনেক রকমের কারণে। তো ম্যাম আপনার কাছে আজকে যদি গার্গী ম্যামের কাছে যাই, এইগুলো থেকেও কি আপনি মুক্তি দিতে পারবেন? প্রথম কথা, ১০০ বার। ১০০ বার আমি মুক্তি দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে যা, যা করা উচিত, আ আমি যেহেতু মধ্যপ্রদেশে থাকি, তো আমার ওখানে একটু হিন্দিটা বলতেই হয় আমার কাজের সূত্রে। তো আমি একটা কথা বলি, হাল তো मैं दे दूँगी।
प्रॉब्लम का हल मैं दे दूंगी, आप हल চালা লোগে না। তো কথা হচ্ছে সেটা, সেটা কি তারা করবে? যদি করে, যে কোনো ধরনের এবং যে কোনো ধরনের ডিজিজ, সেটা কিন্তু প্রথমে আমাদের ইমোশনকে লক করে। এবং এগুলো একটাও আমার কথা না। ডিজিজ এখনকার দিনে বলা হয় যে যে শারীরিক যত রকমের ডিজিজ, সেটা হচ্ছে সাইক্রোসোম্যাটিক ডিজিজ। ইট মিনস তুমি যে ধরনের ইমোশন শরীরে ক্যারি করবে, সেই ধরনের জিনিস ভাইব্রেশন তোমার শরীরে ফ্লো হবে এবং তোমাকে সেই ধরনের ডিজিজের প্রতি অ্যাট্রাক্ট করবে। এবং এই যে তোমাকে বললাম শব্দ, মানে নিজেকেও দেখবে অনেকে খুব খারাপ কথা বলে, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি পারবো দূর না। এটা এই রাস্তা দিয়ে গেলে ভয় লাগছে। হ্যাঁ, আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না। ও বাবা, ওটা তো মানে 50 পেটেন্ট। বছর হয়ে গেছে, আমার পেটেন্ট। বেঁচে থাকতে ইচ্ছা করে না। তোর সাথে থাকতেও ইচ্ছা করে না, আমি বৃন্দাবন চলে যাবো। এই যে তুমি বললে তোমার কাছে সলিউশন আছে, আমি অন্য কারোর মতন বলি না হ্যাঁ আমার কাছে ক্রিস্টাল আছে, হ্যাঁ আমি একটা পুজো করব পরের দিন তুমি রতন টাটা হয়ে যাবে, একদম হবে না, হবেই না, ঠিক আছে, কোনো সময়ের জন্য হবে না। তো কথা হচ্ছে যে তাহলে কিভাবে হবে? এই ক্ষেত্রে আমি বলবো যে যা তুমি বলবে, যা তুমি ভাববে, যা তুমি ইমোশন ক্যারি করবে, হুম। ওই যে ঘুরে ফিরে ওটাই হবে কৌশিক, সেটাই তোমার জীবন তৈরি করবে। তোমাকে একটা, তুমি এতক্ষণ ধরে আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছো, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি আমি, ওয়ার্ল্ডের স্পেলিং বলো, ওয়ার্ল্ড পৃথিবী, WORLD। আর আমি যদি এলটা রিমুভ করে দিই কি থাকলো কৌশিক? ওয়ার্ড। ইউর ওয়ার্ড মেক ইউর ওয়ার্ল্ড, যেটা তুমি বলো সেটা তুমি হও, বুঝেছো? ডিপ্রেশন এই সবগুলো না, আমাকে ও কেন বললো, ওর মনে হয়েছে ও বলেছে, যাক, লেট ইট বি। লেট ইট বি। শ্রী শ্রী রবিশঙ্কর আমাদের শেখায় আর্ট অফ লিভিং, হ্যাঁ। LIVING। আমি শেখাই আর্ট অফ লিভিং, ছাড়া, LEAVING, ছেড়ে দাও। তুমি আমাকে জল খেতে দিয়েছো তো, হ্যাঁ। হ্যাঁ, আমি তোমাকে বললাম কৌশিক জলের গ্লাসটা ধরো, তুমি বলো যে না আমি নিচ্ছ না, নিলাম না। নিলে না, জলের গ্লাসটা কার কাছে থাকলো কৌশিক? আমার কাছে। আমি তোমাকে গালাগালি দিলাম, হুম। তুমি নিলে না, কার কাছে থাকলো? আমার কাছে। তাই কি তুমি নেবে আর কি তুমি নেবে না, ডিপ্রেশন, এটা কিন্তু কোথাও না কোথাও একটা চয়েস, এবং সেটা একদিনে হবে না। তার জন্য আমার ফ্রি ওয়ার্কশপ আছে হোয়াটসঅ্যাপে, সেটাতেও কেউ কন্ট্যাক্ট করতে পারে এবং এই জিনিসগুলো শেখায়, দ্যাট ইজ দ্য টেকনিক। এই জিনিসগুলো আমার মনে হয় মানুষের শেখা উচিত। ফলে কি হবে, চারিদিক তুমি বদলাতে পারবে না, ইয়োর ইনার ওয়ার্ল্ড ক্রিয়েট ইউর আউটার ওয়ার্ল্ড। তুমি নিজেকে বদলাও, অটোমেটিক জিনিস বদলে যাবে। বাহ। মানে অনেকে এরকম আমি দেখি যে যারা বাজে পদক্ষেপ নেয়, বাজে পদক্ষেপ মানে নিজের জীবনকে ছেড়ে দেয় হ্যাঁ। বা আত্মহত্যা করা বলে। অনেক ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, কিছুদিন আগে একজন ইউটিউবার বা একজন কি বলবো ফেসবুকের ভিডিও হয়, তার নিজের বয়ফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা হওয়ার ফলে সে নিজের জীবনটা দিয়ে দেয়। ম্যাম, এই যে যারা অপঘাতে মৃত্যু বা আত্মহত্যা করে, হ্যাঁ, মানে এনাদের পার্সপেক্টিভটা কি আপনি একটু বলবেন, বা এনাদের ধরনটা একটু কি? সবার আগে তো আমি এটা বলতে চাই, আমি কোনোদিনও কোথাও এটা বলিনি, যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড একমাত্র তারা জানে। আজকে তুমি এটা বলে না আমাকে সেই জায়গায় নিয়ে গেলে। আমি আগে তোমার সাথে অলরেডি আমি বলেছি যে আমি কখনো স্পিরিচুয়াল হিলার ছিলাম না। হুম। হ্যাঁ, আমার ঠাকুরদা পুজো করতেন, বাড়ি পুরো ছিল, রিলিজিয়াস ছিল, বাট আমি ছিলাম না। আমার ওই পুজোর পরে প্রসাদ খাওয়ার প্রতি বেশি ইন্টারেস্ট ছিল। হুম। তো আমার বান্ধবী, ছোটবেলার চাইল্ডহুড ফ্রেন্ড, সঞ্চিতা নাম তার, আমি মানে বলছি আজকে। তো সে 2000 সালে মানে ওই কোভিডের সময় সে সুইসাইড করেছিল। সে কিন্তু মুম্বাইতে দারুণ কর্পোরেট জায়গায় চাকরি করত। 2020 বলতে গেলে। হ্যাঁ, ওই কোভিড যখন চলছে, হুম। দারুণ চাকরি করত এবং কিছুদিন আগে অবধি আমার সাথে কথা হয়েছে, সব ঠিক আছে সব ঠিক আছে, তারপরে সে একদিন করলো কি জানো তো, সেটা হচ্ছে যে এই যারা করে,
প্রথম কথা, এটা একদিনের ডিসিশনে হয় না। দীর্ঘদিন তাদের মনের মধ্যে অনেক রকমের ক্ষোভ জমা থাকে এবং তাদের সেই তারপরে তাদের বড় নেগলেক্টেড ফিল হয়। আমার কথা শোনার কেউ নেই বা আমাকে বোঝার কেউ নেই। ঠিক আছে? এই ফিলিংস, আমি একা, এই ফিলিংস আমার জন্য, বা হোপ যদি বলো, সেটাও তো শেষ হয়ে যায়। সেইটার থেকে তারা ভীষণভাবে এই সিদ্ধান্ত নেয়। আমি, লোকে বলে যে যারা আত্মহত্যা করে তারা খুব দুর্বল। আমি একদম মানি না। যারা আত্মহত্যা করে তারা মানসিকভাবে অনেক শক্তিশালী। না হলে নিজেকে, আমাদের গায়ে এক ফোঁটা তেল পড়লে আমরা দৌড়াই ক্রিম লাগাতে। নিজেকে একদম কমপ্লিটলি শেষ করা এত ইজি না। ওই জিনিসটার পর থেকে, ওই জিনিসটা আমার লাইফে একটা বড় কিক। তখন আমার মনে হয়েছে যে মানুষকে, ভাগ্য পরিবর্তন অনেক পরে, মানুষকে হিল করাটা আমার জন্য সবার আগে জরুরি। যে মানুষ নিজেকে হিল করুক, আর অন্যের জন্য বাঁচা না, সেলফ লাভ, এক্সপেকটেশন লেস হয়ে বাঁচা। মানে আমাকে কেউ ভালোবাসে না, আমার মেয়েও মাঝে মাঝে খেলে এসে বলে, মা আমাকে কেউ ভালোবাসে না। আমি বলি, নিজেকে নিজে ভালোবাসো, কারোর ভালোবাসার দরকার নেই। মানে নিজেকে যদি তুমি সূর্য ভাবতে পারো না, ফিল লাইক এ সান। আমি আছি দেওয়ার জন্য, আমি এতটা রিচ, আমার কারোর কাছে ভালোবাসা দাও, অ্যাটেনশন দাও, এটা দাও, হ্যাঁ আমাকে ফোন ফোন দিলে না কেন, কল করো, দরকার পড়বে না। তুমি যখন নিজের মধ্যেই, এবং আমাদের ধর্মও এটা শেখায়, ডিট্যাচমেন্ট, তুমি করো, সবার জন্য করো, বাট ডিট্যাচ থেকে করো। এটা হলো কথা। আর আমার মনে হয় তুমি যেটা বললে, এই জন্য আমি বললাম, আমি আমার বান্ধবীকে খুব কাছ থেকে বলেছি, মনের কথা খুলে বলতে পারে না বা কাউকে বলার পায় না বা কোনো সলিউশন। এবং আমার মনে হয় এটা না, মানে ফিকশন অফ সেকেন্ড। ওই সময়টা যদি কেউ কিছু করে দিত, তাহলে হয়তো মানুষটা ওই জায়গা থেকে বেরিয়ে আসতো, এবং 2-4 বছর পরে যখন হিল হয়ে যেত তখন হয়তো আর এই থটটা আর তার আসতো না। কিন্তু এই ফিকশন অফ সেকেন্ডে কেউ থাকে না বলে এটা করে ফেলে। আমরা দেখতে পাই এই বর্তমানে মানুষ এখন বাড়ি বানাচ্ছে না, ফ্ল্যাটে কালচারে ঢুকে গেছে, মানুষ ফ্ল্যাট নিচ্ছে এবং খুব যারা একটু পয়সাওয়ালা আছে তারা জমি কিনে বাড়ি বানাচ্ছে। এবং এই বাস্তু যেটা আমরা বলে থাকি, বাস্তুতেও যদি এরকম অপঘাতে কোনো রকম কাজ হয় বা সে নিজে এরকম একটা পদক্ষেপ নেয়, তার ফলে বলা হয় সেই বাস্তুটার কাজ করা যায় না বা সেখানে থাকা যায় না বা ভালো না সব রকম দিক থেকে। ম্যাম, আমি যদি গার্গী ম্যামের কাছে জিজ্ঞেস করি যে এটা কি তিনি ঠিক করতে পারেন কিনা, আপনার কাছে কি প্রশ্ন উত্তর হতে পারে? বাস্তুটা ডেফিনেটলি মানুষের জীবনে এফেক্ট তো করে। এবং কোনো তুমি যদি আমাকে বলো, বড় কথা বলে লাভ নেই, আমি সেটাই করি, মানে সেটাই বলি যেটা আমি করতে পারবো। যে কেউ একজন অপঘাতে মারা গেছে, এটা জানার পর কি আমি কোনো বাড়ি কিনবো? আমি কিন্তু কিনবো না। আমি কিন্তু কিনবো না, কারণ কি? কেউ তো বলবেও না। হ্যাঁ, এবারে ধরো জানলাম না বা আমার কেনা হয়ে গেল, তারপরে আমি জানলাম, তখন কি করণীয় বা তখন আমি কি করতে পারবো? প্রথম কথা যেটা আমি বলেছিলাম, যে সমস্ত জিনিস, ঘরের দেওয়াল বলো, এই বলো, সবই ভাইব্রেশন। তুমি কি ধরনের কথা বলছো সেটাতে আচ্ছা, এই ব্যাপারে কিন্তু কৌশিক আমি একটা, মানে দারুণ এক্সাম্পল দিতে চাই। কারণ আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো একটাও আমার মন গড়া কাহিনী নাই। জাপানের একজন বিখ্যাত চিকিৎসক আছেন আর কি, যিনি এই জিনিসগুলো করে। তার নাম হচ্ছে ডক্টর ডি মিসু। হয়তো আমার উচ্চারণটা একটু ঠিকঠাক হচ্ছে না, মোটো, ডি মোটো। এই মোটোটা পুরো, আর ডিটা মানে আমি, মানে ওইভাবেই উচ্চারণ করি আমি, ডি মোটো। গুগলে গেলে যে কেউ সার্চ করলে পারবে। তার কিন্তু এই যে যে বললাম, যে ওয়ার্ড বা এই যে ভাইব্রেশনের কথাটা হচ্ছে, যে যে মারা গেছেন, দ্যাট ইজ অলসো ভাইব্রেশন। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু একটা জিনিস দেখিয়েছেন, একটা কাচের গ্লাসে, এটা তুমিও করতে পারো। কাচের গ্লাসে দুনিয়ার দুঃখের কথা বলো, বলার পর কাচের গ্লাসটাকে ফ্রিজে রেখে দাও। আর আরেকটাতে দুনিয়ার আনন্দের কথা বলো, ভাইয়ের সাথে দুষ্টুমির কথা, ছোটবেলার কথা, সব হাসির কথা বলে ফ্রিজে রেখে দাও। তারপরে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়, তখন মানে ওনার প্রুফ হচ্ছে কাচের গ্লাসটা ফেটে গেছিল, বা পুরো ক্রস 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 আসবে, মানে স্ক্র্যাচ, পুরো স্ক্র্যাচ, যেটাতে তুমি নেগেটিভ বলেছো।
আর যেটাতে পজিটিভ বলেছো সেটাতে কিন্তু ডায়মন্ড শেপ বা সুন্দর কেলাস তৈরি হয়েছে। তো আমার বলার বক্তব্যটা যেখান থেকে তুমি শুরু করলে, যে এই যে মারা গেছে তার মানে সেটাও একটা ভাইব্রেশন, সেই মানুষটা দুঃখ পেয়েছে, কেঁদেছে বা কিছু, এটাকে তাড়ানোর জন্য পুজো, হাওয়ান এগুলো তো দরকারই, মানে ১০০ বার দরকার। তার সাথে ধরো এই যে যেগুলো আমরা লাগাতে বলি ঘরে বিভিন্ন ধরনের প্ল্যান্ট এবং হচ্ছে যে ইভিল আই প্রোটেকশন সেগুলো লাগাও। কিন্তু ঘরের ভাইব্রেশনের জন্য কিন্তু সবসময় নিজেরা সারাউন্ডিং ভালো কথা বলা বা মৃত ব্যক্তির রিলেটেড কোনো কথা না বলা, যে আরে এই ঘরের মধ্যে এরম মারা গেছে, না জানি কত কষ্ট হচ্ছে, আরে আমি বাড়িটা কেন কিনে ফেললাম, আরে এখন তো আমাকেই ভুগতে হবে। এই যে আবারও ইন্টেনশন দিচ্ছ, জিনিস কিন্তু হতে থাকবে। সবার আগে সব জিনিস কিন্তু এখানে তৈরি হয়, তারপরে ওটা বাইরে আসে। তো যারা এইরকম বাড়িতে ঢুকে গেছেন তারা ওই মৃত ব্যক্তি বা তার আত্মা সংক্রান্ত কোনো ব্যাপারে কথা বলবেন না। আপনারা পুজো পাঠ সব করুন, যে পুজো পাঠ পারেন না মন্ত্র চালিয়ে দিন, যে কোনো ধরনের মন্ত্র চালিয়ে দিন, ঠিক আছে? মন্ত্র শুনতে থাকুক, ঘরের এনার্জি চেঞ্জ হতে থাকবে। এবং আমি পার্সোনালি একটা জিনিস রেকমেন্ড করি, মানে আমার কাছে এরকম ভৌতিক ব্যাপার নিয়ে ২-৪ জন ক্লায়েন্ট এসছিল, তার শ্বশুরমশাই মারা গেছেন ওই বাড়িতে, মানে সেটা একটা বলতে পারো একটা ভূতের গল্প। শুনি না, লোকেরা শুনতে খুব ভালোবাসে। ভূতের গল্প। হুম। ভদ্রমহিলা এসছেন এটা কি মধ্যপ্রদেশেরই ঘটনা? মধ্যপ্রদেশের, মানে রায়পুরের, এখন ওটা মানে আপনার ছত্তিশগড় আর এখনো কি। বাঙালি কোনো কাস্টমার নেই, সব মধ্যপ্রদেশেরই না, ক্লায়েন্টস? বাঙালি আছে বলতে আমার ছোটবেলার বান্ধবী যারা আছেন। না, না, মানে মধ্যপ্রদেশেই আপনার মেন মার্কেট এই না, কাজের জন্য। মধ্যপ্রদেশ তোমাদের সবার ভালোবাসা, মহাদেবের আশীর্বাদে দিল্লি থেকে শুরু করে এমনকি আমার সাউথেও যেসব ক্লায়েন্ট আছে যারা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তারা যারা হিন্দি পারে না ট্রান্সলেটর বসিয়ে নিজেদের লোকেদের সাথে কথা বলায়। এবং তোমাদের বাহ! সবার আশীর্বাদে এই যে ঋষিকেশে আমরা আমি, আশীর্বাদ না, আমাদের ভালোবাসাই থাকে। তোমাদের ভালোবাসা মহাদেবের আশীর্বাদ, আমি তো ঋষিকেশেও গিয়ে এই জিনিসগুলো করে এসেছি, হিলিং। তো ঋষিকেশে যাওয়ার পর ওখানে ফরেন ক্লায়েন্ট আমার হয়েছে, তো ওইখান থেকে আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তৈরি হয়েছে। এবার আমি বাংলা, পশ্চিমবাংলার জন্য মানুষের একটু সেবা করতে চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই হবে ম্যাম। তো ভৌতিক গল্পটা হচ্ছে ভদ্রমহিলা, অ্যাকচুয়ালি ভদ্রমহিলা নিজেই ছোটবেলার থেকে একটু নেগেটিভ এবং সাইকিক। এবারে এখানে কিন্তু কিছু কথা আছে কৌশিক, সবার উপরে কিন্তু ভূত বলো বা এন্টিটিস বলো, আমার ভূত বলতে ভীষণ খারাপ লাগে, ভীষণ ডিসরেসপেক্টফুল মনে হয়, ঠিক আছে? হ্যাঁ, আমার সত্যি, আমি এন্টিটিস বলি। সবার উপরে এই ঘরে যদি এখন আমরা ৩ জন ৪ জন আছি, সবার উপরে কিন্তু এফেক্ট করবে না। যার অরা, মানে যাকে মিডিয়াম হিসেবে চুজ করবে, যাকে ক্যাপচার করতে পারবে, যেমন রোগ, যাকে ক্যাপচার করতে পারবে তার উপরেই এফেক্টটা পড়ে। তো ওই পুরো বাড়িতেই ভদ্রমহিলা ওরকম ছিলেন। এবারে আমার কাছে যখন উনি এসছেন, সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে তো বাড়িতে উনি আসলেন, এসে মেন এসছেন উনি ট্যারো কার্ড করতে। এবারে ট্যারো কার্ড উনি যখন ঢুকেইছে, তো অরা যে আমরা স্ক্যানিং করি, ওনার অরা খুব হেভি। তুমি বললে বিশ্বাস করবে না, আমি কার্ড দেখছি, আমি তখন বললাম যে আপনার কি এরকম, যখন ট্যারো কার্ড নিয়ে বসেছি তখন আমি বলছি যে আপনার কি এরকম কোনো ভিশন আসে? আপনার কি মনে হয় যে আপনার পেছনে কেউ আছে বা আপনি কোনো সাউন্ড শুনতে পান? তা উনি বলল, "হ্যাঁ।" তো তখনই না অলরেডি আমার মানে ভালো আর লাগেনি। আমি ট্যারো কার্ডটা বন্ধ করে দিয়েছি। তো তখন বললাম যে, "আমি তাহলে একটু দেখছি।" তো ড্রাউজিং হয় আমাদের হুম, মধ্যে হুম, হুম, পেন্ডুলাম। হুম। যখন ড্রাউজিং করছি, অনেস্টলি বলছি, মাথার চুলগুলো ঠিক এরকম সোজা, হ্যাঁ? সোজা। আমার এখনো গুজবাম্প দিচ্ছে। সোজা হওয়া শুরু হলো। আর উনি সেই এরকম বেঁকতে থাকলো, পায়ের দিকে যাচ্ছি। উনি বলছে, "পা ছাড়ুন, পা ছাড়ুন।" আমি ওনার পা ধরিনি। ওনার পা ধীরে, ধীরে স্ট্রেট হওয়া শুরু হলো। আর চুল একদম সোজা হয়ে যাচ্ছে। আমিও, ডাকাটা খুব ইজি, পাঠানোটা কিন্তু খুব টাফ। ওই পাঠানোর বিদ্যা আমি অতখানি শিখিনি। আমার তো হয়ে গেছে দেখেই,
ওই ভদ্রমহিলার ওরম চুল সোজা, আর উনি বলছে আমার পা ছাড়ুন, আমি ওনার পা ধরিইনি। তারপরে আমার সোফার মধ্যে উনি ওরকমভাবে শুয়ে পড়লেন, আমি আর কিচ্ছু পারলাম না, মানে তখন ওই যেটা অ্যাফার্মেশন মানে বলি আর কি, যে আমি আদেশ দিচ্ছি তুমি এখান থেকে যাও, তোমাকে আর অ্যালাউই আমি করছি না। তারপরে ওনাকে নর্মাল করতে গিয়ে হনুমান চাল্লিশা এবং দুর্গা চাল্লিশা, ঠিক আছে, বগলামুখী স্তোত্র, ওগুলো পাঠ হওয়া শুরু হলো। ধীরে ধীরে উনি নর্মাল হলো। এবার এখানেও কিন্তু শেষ না। শেষ না কেন, উনি নর্মাল হওয়ার পর যেটা হয়, হ্যাঁ একবার হয়েছে হয়তো এরকম, যেহেতু উনি সেটা ফিল করেনি, ওনার চুল সোজা হয়েছে সেটা আমি দেখেছি, আমার বাড়ির সিসিটিভি ক্যামেরায় সে ফটো আছে, বাট উনি তো দেখেনি। এবার ওনার বক্তব্য হচ্ছে সেটা জেনুইন, উনি যেহেতু আমাকে পেমেন্ট করেছে উনি সব কথা জানবেন। হুম। এগেন আমরা যখন জানতে বসলাম, এরকম আমার আর তুমি আরেকটু ক্লোজ, আমি কার্ড শাফলিং করছি, আমার করারও ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আমিও টাকা নিয়েছি আমারও বিপদ, হুম। করছি। আমি তখন বললাম আপনার শ্বশুরমশাই এরকম এরকম মারা গেছে, এরকম এরকম ব্যাপার এই সেই। তো উনি বলল হ্যাঁ, যেদিন মারা গেছেন ওনারা জানতো না মারা গেছে, সেদিন ওনার ছেলে বাড়িতে ছিল না, আর ওনার শ্বশুরমশাই পাশেই থাকতেন। তো বলল দরজায় ক্যাঁচ করে আওয়াজ হলো, আমি ভাবলাম বাবাই এসছে। আমি দেখলাম আমার শ্বশুরমশাই, আমি তার আগে বলেছি, মানে আমার কাছে যারাই রিডিং করতে আসে, আমার এত আমি মানে নিজের বড়াই করছি না, বাট ইনটিউটিভ আমি লোকের চেহারা কীরকম হবে বলে দেবো। তো আমি বলেছি এরম এরম দেখতে, তো বলছে হ্যাঁ। বললো লাইটের নিচে এসে লাইট ব্লিঙ্ক হওয়া চালু হলো, আর আমি দেখলাম আমার শ্বশুরমশাই, মানে আবছা, মানে তখনও ওর বাড়িতেও সন্ধে ছিল সে সময়, ও জানতোও না মারা গেছেন। তারপরে আমার শ্বশুরমশাই উপরে চলে গেছে, তার আধ ঘন্টা পরে ওদের কাছে মানে খবর এসছেন যে উনি মারা গেছেন, ঠিক আছে। এইটাও যখন বলছে, আমি যখন ওকে কার্ডে জিজ্ঞাসা করছি, হঠাৎ করে ঘরের টেম্পারেচার, আমাদের ওখানে খুব গরম, মানে কলকাতার থেকেও বেশি গরম, আমার ঘরের টেম্পারেচার কম করে 14 ডিগ্রি হলো, আর রীতিমতো শীত করছে। তারপরে আমি আবার ওনাকে বললাম আপনার শ্বশুরমশাই কি এরকম কালো, লম্বা, রোগা মতন, এরকম সামনের দিকে এরকমভাবে চুল? বলছে হ্যাঁ। তাহলে আমি যে দাঁড়িয়ে আছে, আমরা দুজনে মিলে দেখছি যে ওই একটা অবয়ব ঠিক আমার বাড়ির দরজার গেটের সামনে দাঁড়িয়ে আছে, দুজনে মিলে, মানে ফিকশন অফ সেকেন্ড, কয়েক সেকেন্ডের জন্য। টেম্পারেচার এত ঠান্ডা ছিল। তারপরে আমি আমার পাশে আমার বান্ধবী থাকে, তাকে ডেকেছি, আমার আরও এসছে, তখনও আমার ঘর ঠান্ডা, আমার ঘরে না এসি চলছে না কিছু। উনি চলে গেছে তারপর আমি বন্ধ করেছি সেই রিডিং। তো হ্যাঁ, উপায় আমি একটা বলতে পারি এই ক্ষেত্রে, যারা এগুলো ফেস করে, যেটা উনি তারপরে খুব ভালো ফিল করেছে। একটা তো এই যে ব্ল্যাক কালারের যে ব্রেসলেটটা দেখছো এটা, এবং এটা আমার বানানো উপায়। আমি কি করেছি, তারপরে ধাতু দিয়ে বা লোহা দিয়ে বা ভগবানের পিতল তামা যাই দিয়ে ত্রিশূল বানিয়ে, সেই ত্রিশূলটাকে মহাদেবের কাছে পুজো করে ওটাকে শুদ্ধিকরণ করে ত্রিশূলটাকে, তারপরে আমি ওনার বিছানাতে একটা এবং ওনার ঘরে একটা, এটা কিন্তু রেখেছি। তারপরে বলতে নেই, ওনার এই যে এই জিনিসটা, এবং হিলিং তো ছিলই, এই জিনিসটা ধীরে ধীরে এখন ওনার অনেক কম আছে এবং উনি অনেক ভালো আছে। আর একজনও, সে খুব গ্ল্যাড ছিল যে সে তার শ্বশুরমশাইকে দেখছে, সে খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ, সে খুব মানে ভালোবাসতো। বৌমা বৌমা দেখতে বৌমা পাচ্ছে দেখতে শ্বশুর পাচ্ছে, মানে অনুভব করতে পারছে। এবার সেই ক্লায়েন্টও এসছে আমার কাছে, এটা কি ঠিক ধরনের? আছে। হ্যাঁ, মানে সে খুশি, মানে সে যে অস্তিত্বটা বুঝতে পারছে না, ওনার হুম। গন্ধ, উনি খুব খুশি। তখন আমি বললাম এরকম দয়া করে খুশি হবেন না, কারণ যারা এই দুনিয়ার আর নেই, অনেক সময় তুমি সিনেমা যদি দেখো, ইংলিশ সিনেমা, এটা কিন্তু দেখায় রূপ নিয়ে আসে, হুম। ঠিক আছে। হুম। ইনসাইডিয়াস বা এই জাতীয় কিছু সিনেমার মধ্যে ওগুলো দেখিয়েছে। আমি বললাম খুশি হবেন না দেখছেন বলে। ইনসিডিয়াস। হ্যাঁ, ইনসিডিয়াস, ওই টাইপের সিনেমাগুলো তো দেখিয়েছে কিন্তু রূপ নিয়ে আসে। হুম। আমি তখন বললাম যে আপনি কিন্তু খুশি হবেন না।
আর এই যে এখন আপনাকে ফিল করাচ্ছে, এরপরে কিন্তু আপনি আওয়াজ শুনবেন। আর যেদিন থেকে আপনি আওয়াজ শুনবেন ডাক, সেদিন থেকে কিন্তু আপনার উপরে এফেক্ট করবে। যেদিন থেকে ডাক শোনা শুরু করলো সেদিন থেকে শরীর খারাপ হলো। ও ডাক শুনেছে? হ্যাঁ, বলতো রান্না খেতে দাও, এই কিছুক্ষণের জন্য, মানে ওটা তো আর ওরকম হয় না, খেতে দাও। এবং আমি সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, যে প্রিয় মানুষ আজকে আপনাদের কাছে নেই, তাদেরকে ডেইলি বেসিসে ফটোর সামনে খেতে দেওয়া এবং সেটা প্রসাদ মনে করে খাওয়া, এগুলো করবেন না। একমাত্র ভগবানের নিজে পুজো দেওয়া প্রসাদ ছাড়া, কারণ প্রেতজনই যখন প্রাপ্ত হয়, তার কিন্তু আপনার সাথে আর কিছু তেমন মনে থাকে না। আপনার সাথে তার কিন্তু কোনো কিছু তখন আর মনে থাকে না। ফলে কে ছেলে, কে কি, সেটার থেকে কিন্তু মানুষ অনেকটা ডিট্যাচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ফটো রাখা, রোজ খেতে দেওয়া, এইগুলো কিন্তু শারীরিক ভীষণ আঘাত আনে। এখন মানে কিওর কিভাবে করলেন ম্যাম ওটা? ওনার কিওর তো উনি তো খুব খুশি ছিলেন। ওনার কিওর খানিকটা ডাক্তার করলো। মানে শেষ অবধি ডাক্তারই দেখাতে হয়েছিল, অপারেশন হয়েছিল। ঠিক আছে? তারপরে উনি হিলিং হলো। তারপরে ওনার আরও নানান রকমের আমি রেমেডিস দিয়েছিলাম এবং তারপরে উনি বিশ্বাস করলো ওই দেখা, শোনা বা ডেইলি বেসিসে খেতে দেওয়া কি পরিণতি হতে পারে? কি পরিণতি হতে পারে। তাই লিভ ইন প্রেজেন্ট। যারা আপনার সাথে জীবিত আছেন, জীবিত মানুষের জন্য আপনি যত খুশি করুন। ম্যাম আমরা অফ দ্য ক্যামেরা এই বিষয়টা থেকে বেরোই, ভয়ের জায়গা থেকে। ভয় না, এটা একটা মানে এনার্জি বলতে গেলে। ম্যাম আপনি বলছিলেন যে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এগুলো হয়। ম্যাম এইগুলো যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এখানে যেমন মানুষ কাজ করবে তেমনি তারই এটা পাবে। কিন্তু একটা দিকে দেখতে গেলে ভুসলির মতো মানুষ, তিনি সবসময় বলেছেন নিজেকে ভালো বলো, সকালে উঠে সেরকমভাবে তুমি নিজেকে চলো যাতে তুমি বেস্ট আছো। সেই জন্য আমি তোমাকে ডিমোটোর উদাহরণটা দিলাম। মানে আমি সেটাই আমি হ্যাঁ, জানতে চাইছিলাম। ওয়ার্ড, ইওর ওয়ার্ড মেক ইওর ওয়ার্ল্ড। হ্যাঁ, মানুষের কাছে এখন না সময় নেই যে ওরকমের ভুসলির মতো করে ভাববে, ইয়ে করবে, বলছে দূর টেকনিক গেলে তো, ফলো করবে। হ্যাঁ মানে গেলেই তো বসে গালাগালি দিচ্ছে আমাকে, আমার তো উন্নতি হবে কোথা থেকে, আমার তো গালাগালি শুনতে হয়। বা এটা প্রাইভেট সেক্টরে এটা হয়, বা বিজনেসের ক্ষেত্রে হয় যে আমার তো মানে যেটা আমি ইনভেস্ট করছি সেটা আসছে না, কোনো না কোনোভাবে একটা ব্লকেজ দেখা দিচ্ছে, মানে সব কাজই আমি করছি। তো ম্যাম এখানে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করবে? প্রথম কথা, আমি নিজের এক্সাম্পলটা পরে দিই। সবার আগে আমি বড় বড় লোকেদের এক্সাম্পল দিতে ভালোবাসি। মানে যাতে লোকে আমার কথা কেন শুনবে? আমি তো কোনো বড় এখনো হতে পারিনি। তো সবার আগে বলবো, রন্ডা বাইনের একটা বুক আছে, দ্য সিক্রেট। তার ৩, ৪, ৫টা পার্ট আছে। তো রন্ডা বাইনের দি সিক্রেটের ওপরে নেটফ্লিক্সেও একটা মানে সিরিজ আছে। ঠিক আছে? সেটা তো দেখতেই পারে। রন্ডা বাইন নিজের বইতে ওই ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, এবারে এগুলো তো আমাদের ভারতীয় ধর্মেও রয়েছে। সংকল্প সে সৃষ্টি, সংকল্প থেকে সৃষ্টি তৈরি হয়, দ্যাট ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন। তো সেই ক্ষেত্রে তুমি বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে বস গালাগালি দেবে, অ্যাটলিস্ট নিজেকে সকালবেলায় উঠে নিজেকে কিছু ভালো কথা বলো। মানে না, আজকে আমার দিনটা ভালো যাবে, ওই যে বললাম গ্র্যাটিটিউড ফিল করা। আর একটা টেকনিক আমি তোমাদের মানে দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই। কাঁচ, যে কোনো কাচের গ্লাসে যতবার জল খাবে, এবারে অফিসে কাচের গ্লাস ধরাটা সম্ভব না, বাড়িতেই কাচের গ্লাসে জলটা নিলে, নিয়ে দু হাতে ধরলে, ধরে তোমার যে ইচ্ছা সেটা এইখানটাতে পুরো বলো। এটা যার জন্য আমি তোমাকে মোটর এক্সাম্পলটা দিয়েছি, যে কিভাবে ওয়াটার অ্যাবজর্ভ করে। এবং আমাদের হিন্দু ধর্মেও দেখবে, ক্রিশ্চান ধর্মেও দেখবে, বাকি ধর্ম সম্বন্ধে আমার অত আইডিয়া নেই, ওই যে কোনো কাজের শুরুতে শেষে জল ছেটানো হয়, হোলি ওয়াটার বলে ওরা, আর আমাদের তো হয়ই। তো নিজের ভাইব্রেশন, যে আমার মানে আমি যেমন মানির ক্ষেত্রে সবাইকে বলবো, আই লাভ মানি, মানি লাভস মি। ঠিক আছে? যা যে যে জিনিসকে তুমি ভালোবাসা দেবে সেই দেবে। বসের ক্ষেত্রে বস আমাকে দারুণ ভালোবাসে, বসের সাথে আমার সব কিছু ঠিক আছে, এটা বলো, বলে
জলটাকে অ্যাবসর্ব করো, জলটাকে খাও। এটা কিন্তু একটা খুব ভালো গ্লাস টেকনিক বলে এটাকে। এটা কোন সময়টা করব? যে কোনো সময় যখন তোমার মুড সব থেকে ভালো থাকবে, যখন তুমি পজিটিভ ফিল করবে নিজের ভেতর থেকে, তখন করবে। মানে এমন না যে গার্গী ম্যাম বললো বলে করে ফেলি, যখন তুমি ফিল করবে। প্রথমে দলজিৎ সিং দোসার, দিলজিৎ সিং দিলজিৎ দোসাঞ্জ। সিং দোসার, আমার হিন্দিটা না, না, ওখানেও পাঞ্জাবি নাম সবাই, তো এটা একটু বলতে হ্যাঁ আমাদেরও কষ্ট। মানে আর হ্যাঁ তুমি যেটা বললে না, আহ, যে তাহলে তারা কিভাবে করবে, যারা পারে না তারা কিভাবে করবে। তো আমার হিন্দি তো খুব একটা ভালো না, অথচ আমার 80% ক্লায়েন্ট তারা নন বেঙ্গলি, হুম। এবং তারা আমার এই ব্যাকাতারা হিন্দির সাথে খুব খুশি, এবং মজাও পায়। হ্যাঁ মজাও পায়। এবং আহ, আমার যারা একটু ক্লোজ, আমি যেহেতু আগে টিচার ছিলাম, তো সেই ক্ষেত্রে তারা বলে, শোন না তুই আর হিন্দিটা ঠিক করিস না, দ্যাট ইজ ইউর আইডেন্টিটি। মানে সেই ক্ষেত্রে আমার কথা না, আমার ভাইব্রেশনটা কিন্তু ওদের পর্যন্ত ঠিক। পৌঁছায়। আমি কি বললাম, ওয়ার্ড ইজ নট ইম্পর্টেন্ট। হুম। আমি ওই যে ওদের সম্বন্ধে আজকে আমি যা কিছু হয়েছি, ভগবানের আশীর্বাদ আর তোমাদের মতন যারা আমাকে সাপোর্ট করেছে, সবার ভালোবাসা। ভালোবাসা না থাকলে কেউ কোথাও পৌঁছাতে পারে না। তোমার আজকে যতজন ফলোয়ার হয়েছে, সকল দর্শকদের আজকে তুমি থ্যাংক ইউ বলবে, এবং তাদের ভালোবাসায় তুমি আজকে এখানে পৌঁছেছো, আর আগেও তাদের ভালোবাসাতেই যাবে। নিশ্চয়ই, তারা না থাকলে আমার কোনো দামই নেই। দামই নেই। তো সেটাই বললাম। তো এই যে তুমি বললে ম্যানিফেস্টেশন, তো তুমি ওই যে ভালো ফিলিংস নিয়ে ম্যানিফেস্ট করো। দলজিৎ দিলজিৎ দোসাঞ্জ। দোসার, হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি আর কি হতে চান, তো উনি বলেছে যা হওয়ার সেটা আমি আমার দিকে হয়ে গেছি, মানে ওনার ব্রেনে উনি হয়ে গেছে, আব বাস আপ লোক দেখেঙ্গে। মানে এদের থেকে বড় এক্সাম্পল আমি আর কি দেবো। আমি আমার 4টে ক্লায়েন্টের নামে বানিয়ে মানে বলতেই পারি, আমি কেন দেবো। এই জন্য রন্ডা বাইনের বুক অবশ্যই কেউ পড়ুক। মাইন্ড পাওয়ারের জন্য এই যে আমি বললাম ডিজিজ, ওখানে আছে বুক, জো ডিসপেন্সার, আই অ্যাম দ্য প্লেসিভো। কিভাবে নিজের মাইন্ড এত শক্তিশালী হয় যে বডিকে হিল করতে থাকে, দ্যাট ইজ অলসো, মানে শারীরিক অসুস্থতার জন্য এটাও তো একটা ম্যানিফেস্টেশন। কারণ মাইন্ডের তো সেই ক্ষমতা থাকে, যাদের একবার চিকেন পক্স হয়েছে তাদের কিন্তু আর কখনো তুমি দেখবে না কৌশিক দ্বিতীয়বার চিকেন পক্স হয়েছে, কারণ বডি অ্যান্টিভাইরাসটা তৈরি করে নিয়েছে। অনেক কম, মানে বলতে মানে গেলে খুবই কম। 98% আর হয় না। হ্যাঁ হয় না, অ্যান্টিভাইরাস তৈরি করে নেয়। হুম। তার মানে মাইন্ডের কাছে সেই ক্ষমতা আছে। হুম। তো ডেইলি ম্যানিফেস্টেশন করুন, ডেইলি নিজের সম্বন্ধে ভালো ভাবুন, এবং এক্সপেকটেশন করার দরকারই নেই। বস গালাগালি দেবে, বসের কাজ গালাগালি দেওয়া, দিচ্ছে। আমার কাজ ভালো কাজ করার, আমি করছি। বসের ওটা সংস্কার, বস দিচ্ছে গালাগালি দিক। ওই যে বললাম যে বস দিল, আপনি নিলেন না, বসের কাছে থাকলো। এবং যারা নেগেটিভ বলে বা গালাগালি দেয় বা কিছু, আজকে আমি তোমার থেকে কম করে 2 ফুট দূরে বসা, আর আমার কান 2 ইঞ্চি দূরে, আমি বলছি সবার আগে আমার কান শুনছে, তুমি তো শুনছো অনেক পরে। তো সেই জন্য তার কর্মা তার উপর দিয়ে যাক, হুম। তোমার কর্মা তোমার উপর দিয়ে যাক, থ্যাংক ইউ। চেঞ্জ হয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আমরা একেবারে শেষের দিকে আছি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমার যদি কোনো প্রশ্ন বা আপনার কিছু কথা বাকি থেকে থাকে আপনি রাখতে পারেন। কথা কিচ্ছু বাকি নেই। আপনারা সবাই ভালো থাকবেন, এবং হিলিং রিলেটেড, ম্যানিফেস্টেশন রিলেটেড, যাই রিলেটেড আপনারা জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আমি চাই প্রত্যেক কটা মানুষ এগুলো শিখুক এবং জীবনে খুব সুন্দরভাবে বাঁচুক। এবং হ্যাঁ, তার সাথে সাথে প্রফেশনালি ট্যারো কার্ড বা এই পাস্ট লাইফ জানতে যদি আগ্রহী হন, ম্যানিফেস্টেশন এগুলো যদি জানতে হয়, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। নিশ্চয়ই। আমার ইচ্ছা যে আমি যে যেখানে আছে তার থেকে একটু তাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনি শেখানো বললেন, হ্যাঁ মানে আপনি এই নাম্বারে যদি মানুষরা কল করে হ্যাঁ, আপনাকে, মানে আপনি যদি কেউ শিখতে চায় কি শি- শেখান একটু বলে দেন যদি। ট্যারো কার্ড শেখাই আমি, হুম। কিন্তু সেক্ষেত্রে আমি এরকম নই যে টাকা, মানে আমার এটা অহংকার না কৌশিক। কিছু জিনিস শিখতে গেলে তো সেই কোয়ালিটি তার থাকতে হবে। হুম। কোনো মানুষ যদি মেডিটেশন প্র্যাকটিস না করে বা খুব জেলাস মনোভাব সম্পূর্ণ হয়, সবাইকে দেখলে খুব জেলাস হয়,
বা সে ইনটিউটিভ নয়, বাই নেচার সে ইনটিউটিভ নয়, যেটা আমরা অফ ক্যামেরায় বলছিলাম, তুমি বললে হ্যাঁ ম্যাম এটা ঠিক বলেছেন, বা বাই নেচার সে সাইকিক নয়, আমি তাকে ট্যারো কার্ড শেখাবো না। সেটা আপনি বুঝে যান। হ্যাঁ, সেটা তো বোঝা যায়, সেটা বোঝা যায়। আর আর কি? মানে কারণ ট্যারো কার্ড শুধু ওটা না যে ছবি দেখলাম আর গল্প বললাম। আমি তো বললাম যে আমি যখন কার্ড রিডিং করতে বসি, ইফ ইন কেস তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, তাকে দেখতে কেমন কার্ডের সাথে আমি বলতে পারবো যে তাকে এরকম এরকম দেখতে, বা তোমার অমুক অমুক দেখতে বন্ধু আছে, তার থেকে তুমি টাকা পাও, মানে আমার কাজটা এই লেভেলে যায়। তো আমি তাকে শেখাই না। হ্যাঁ, যারা একটু এই লাইনে আসতে চায়, ভালোবাসে, ডেফিনেটলি তাদের শেখাই। এবং হিলিংয়ের জন্য সবাই আসুক, সবাই শিখুক। নিজেকে ভালো রাখাটা না একটা আর্ট। আমাকে কেউ ভালো কথা বললে আমি ভালো থাকবো, আমাকে কেউ ভালো খেতে দিলে আমি ভালো থাকবো, এই এক্সপেকটেশন থেকে বেরো। এটা আমার সম্পর্ক। আজকে ইন কেস তুমি আমার ভাই, তো আমার সম্পর্ক, এটা আমার ভাই, তো আমি আমার ভাইকে ভালো রাখবো, নাকি আমি আমার ভাইয়ের থেকে ভালো থাকবো। হুম। রিলেশনশিপ তখন ভীষণ ভালো হয় যখন তুমি রেডি টু গিভ। আমি অমুককে ভালো রাখবো, ভালো আমি থাকবো, এই সেলফিশনেস, কেবল আমিই ভালো থাকবো, আই মি মাই সেলফ, ভালো থাকা যায় না। তার জন্য একটু অন্যকে ভালোও রাখতে হয়। আর হ্যাঁ, আর একটা জিনিসও বলবো, যে অনেক সময় তো অনেকের মধ্যে গেলে নজর টজর লেগে যায় মানুষের, সেই ক্ষেত্রে যে মন্ত্র আপনারা জানেন সেটা, মানে এইরকমভাবে ৩ বার যে মন্ত্র, ওম নমঃ শিবায় বা যাই হোক, নিজের চারপাশে দিয়ে ইনভিজিবল নট বাঁধুন, এবং ইম্যাজিন করুন পুরো হোয়াইট লাইট আপনার চারিদিকে আছে, ভগবান আপনাকে প্রোটেক্ট করছে, আপনি ভগবানের এনার্জিতে আছেন, ইউ ডু ইয়োর বেস্ট কর্মা, আপনি খুব ভালো আছেন, সবাইকে ভালো রাখছেন, এই ভাবনার সাথে আপনি বাইরে যান। তো যতদূর সম্ভব ইভেল আই লাগা এগুলো কম হবে। মেন হচ্ছে যে আই ইজ অলওয়েজ ক্যাপিটাল। ম্যাম আর কি কি শেখান? এটা ট্যারো হলো। ট্যারোটা আমি শেখাই, হিলিং শেখাই, সাউন্ড হিলিং শেখাই, এগুলোই শেখাই। কারণ আমি নিজেই এখন শিখছি। হ্যাঁ, ওই বছরে ২ বার ঋষিকেশ যাওয়া, হিমাচল প্রদেশ যাওয়া, নিজেই শিখি। তো তার সাথে সাথে এইটুকু একটু চেষ্টা করি, কারণ আম এই একটু পলিটিক্যাল ব্যাপারে একটু বলতে চাই, যে ভাতা-টাতাগুলো না পেয়ে আমার মনে হয় যে রোজগার করুক। বাড়িতে ২ টো ঠিক। ক্লায়েন্ট হলেও আপনার আসুক না, আপনার আইডেন্টিটি হোক। হুম। তো সেই জন্য আমার মনে হয় মানুষ এগুলো শিখুক। রেকি হিলিং, ভাইব্রেশন হিলিং, বা রিলেশনশিপে গেলে মেডিটেশন, থ্রু দ্য মেডিটেশন সাইকিক মেসেজ মানে আপনি পাঠানো। কি মেডিটেশন ক্লাসও করান? হ্যাঁ, মেডিটেশন ক্লাস করাই। ওকে। এই মেডিটেশনটাই শেখার জন্য আমি মানে এত জায়গায় যাই আরকি। তো সাইকিক মানে রিলেশনশিপে কি হয়? কথা, মানে সাইকিক ওয়েতে ট্রান্সফার করা, টেলিপ্যাথি যেটাকে বলে, নিশ্চয়ই। সেইগুলো শেখাই। তো যারা আগ্রহী বাহ! তারা আসুক। মজা লাগে। মানে আমি যখন ১ম ট্রাই করতাম না, আমি আমার বেস্ট ফ্রেন্ড এর উপরে ট্রাই করতাম। তোর খুব জল তেষ্টা পেয়েছে, তোর খুব জল তেষ্টা পেয়েছে। সিরিয়াসলি আমি এই ছোট, ছোট জিনিসগুলো দিয়ে শিখেছি। আর এগুলো হতোও তো। আমি পরে ফোন করতাম, "শোন না, তোর কি অমুক সময় জল তেষ্টা পেয়েছে?" ১ম ওরা রেকগনাইজ করতে পারত না। তারপরে বলত, "হ্যাঁ রে পেয়েছে।" পেয়েছিল তখন হঠাৎ করে। বা খুব, মানে এই ধরো তুমি আমি বসে কথা বলছি, ক্যামেরাম্যান হয়তো খুব বোর হচ্ছে। হুম। ক্যামেরাম্যান সাইকিক থটস, মানে এটা একটা প্র্যাকটিস। এগুলো সবই প্র্যাকটিস। তা বলল যে, "আরে দিদির জানি এবার মানে আর ভালো না লাগে, দিদি জানি উঠে যায়।" পাঠানো শুরু করলো। আমি বললাম, "ঠিক আছে কৌশিক, আজ এই অবধিই থাক। আমি এবার উঠি।" মানে আমি চাই লোকে শিখুক। এটা সত্যি এরকম হয়? সত্যিই হয়, সত্যিই হয়। মানে আমি একজনকে এত ভালো শিখিয়েছিলাম, সে মানে সে পাগল ছিল সেই ছেলেটার জন্য, পাগল। ছেলেটা স্বপ্নে এসে বলছে, "আমাকে এরমভাবে মেসেজ পাঠাবি না। আমার খুব বিরক্ত লাগছে। সারাদিন তোর মাথার মধ্যে ঘুরছে।" এবং আমার YouTube এ গিয়ে লোকে দেখুক। তারা লিখে রেখেছে। সেগুলো পোস্টে আছে। বাপরে বাপ! হেভি সেটা। এটা দারুণ জিনিস। মানে
সেন্ড দ্য মেসেজ টেলিপ্যাথিক্যালি। কেন টেলিপ্যাথি তো এমনিও হয়। তুমি হ্যাঁ। ভাবলে যে আমি এই কোশ্চেনটা দিদিকে করবো, হয়তো আমি তার আগেই তোমাকে সেটা বললাম। হুম হুম হুম। দ্যাট ইজ এটা টেলিপ্যাথি। বেশিরভাগ মা সন্তানের মধ্যে হয়। মধ্যে হয়, একদম হয়। তোমার শরীর খারাপের আগেই হয়তো মা বললো তোর মুখটা না কিরকম কেমন লাগছে, লাগছে? ঠিক তার দুদিনের মধ্যেই হয়ে গেল। সবকিছু মা বুঝতে পারে। বুঝতে পারে তো, কারণ ইমোশন ইমোশন নারীর যুগ কানেকশনটা, তো না। হ্যাঁ এটা কানেকশনটা বেশি। তুমি যেখানেই কানেকশন দেবে, এবং কি জানো তো, তুমি তখনই সেই ছবিগুলো দেখতে পাবে যখন তুমি নিজে স্থির। যখন জল একদম স্থির, সেই জলে ছবি দেখা যাবে। তোমার নিজের মধ্যে চারটে জিনিস চলতে থাকলে তো খুব মুশকিল, অসম্ভব। অসম্ভব। আমাকে অনেকে বলে ম্যাডাম আমি তো চেষ্টা করলাম, হচ্ছে না মেডিটেশন। ওই তখন সারেন্ডার হওয়াটা হয় না অনেকের মধ্যে। হয় না, মাঙ্কি মাইন্ড থাকে তো অনেকের মধ্যে। মাঙ্কি মাইন্ড। এবারে দেখো, মা ছোটবেলায় নিশ্চয়ই একটুখানি পিটুনি দিয়েছে আর কি, কথা শোনো আমার কথা। এবারে তুমি এনাকে জীবনে কথা শোনাওনি, তোর যা ইচ্ছা কর, তোর খারাপ লেগেছে, হ্যাঁ লাগবেই তো, অমুক তোকে কত বাজে কথাটা বললো বল, তুই কাঁদছিস, আরো কাঁদ, চল টিভি দেখ। আচ্ছা, টিভি দেখতে ভালো লাগছে না, চল একটুখানি অন্যও কিছু খেয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোর তো দুঃখ লাগবেই, তোর বস এরকম বাজে কথা বলছে। তাকে একবারও বলছো না তুই বস, আমার কথা শোন, তুই স্টেবল হ। একটা শরীর চালানোর জন্য 8 ঘন্টা ঘুমাই, 3 বার খাই, এছাড়া চা বিস্কুট চানাচুর চলছে, চপ চলছে ওগুলো। খেয়ে খাচ্ছি। এই ভদ্রলোক যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে অ্যাক্টিভ। একে শান্ত করার জন্য কিচ্ছু করছি না, উল্টে আরো একে আমরা বাহবা দিয়ে যাচ্ছি। হ্যাঁ কাঁদবেই তো, হ্যাঁ কত দুঃখের উত্তেজিত কথা, করছি উত্তেজিত করছি। যে কোনো জিনিসটা। তো এটা একদিনে তোমার মনে হয় মা পিটুনি দিতে দিতে আজকে তুমি এই জায়গায় এসছো, একে একদিন বললে আয় বস মেডিটেশন করে, মেডিটেশন করা শুরু করে দেবে? কেন করবে? দ্যাট ইজ অলসো প্র্যাকটিস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজকের পডকাস্টটা এত সুন্দর করে আপনি বুঝিয়েছেন, থ্যাংক ইউ। আমি দর্শকদেরকেও বলবো খুব খুব থ্যাংক ইউ, কারণ আপনারা আছেন বলে আমি আছি, ম্যাম বলেছেন। এবং প্রতিবারই আমি বলি সবাইকে যে এতক্ষণ আছে থাকার জন্য থ্যাংক ইউ দেখবে সবাইকে। তুমি এই পডকাস্টে তোমার হ্যাঁ, প্রচুর লাইকও আসবে, আর আমার মনে হয় যে তোমার বাড়বে। থ্যাংক ইউ। সবাইকে বলো যে কিছু যদি লাইফে আমরা ভালো ইম্প্যাক্ট দিতে পারি, ভালো জিনিস, তাহলে জানি আমাদেরকে ফলো করে। নিশ্চয়ই করবে ম্যাম, সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট গার্গী ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক স্যার। নমস্কার। নমস্কার। নমস্কার।